নমস্কার। আজকে আমরা শুনব শ্রী বুদ্ধদেব গুহর উপন্যাস চম্পা ঝরণের প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি একজে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। শুরু করা যাক শ্রী বুদ্ধদেব গুহর উপন্যাস চম্পা ঝরণের প্রথম পর্ব। সন্ধে হয়ে গেছে, ঘণ্টাখানেক হলো। দুপাশে লাল মাটির মধ্যে পিচ ঢালা কালো সরু পথটা এঁকে বেঁকে চলে গেছে চম্পাঝরণ গ্রামের দিকে। এখন শুক্লপক্ষ, চাঁদটা সেগুন জঙ্গলের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে পথের ডান দিকে, সাতপুরা পর্বতমালার উঁচু পাহাড়ের পটভূমিতে। চাঁদটা উঠেছে বটে, কিন্তু এখনো সেগুনের অগণ্য হাত ছাড়িয়ে নীলাকাশে মুক্তি পায়নি। তবে বিজলি আলোহীন পথের ওপরে সপ্তমী চাঁদের আলো পড়ে পথটিকে সাদা কালো শতরঞ্জির মতো দেখাচ্ছে। ধৃতির পায়ের তলাতে শুকনো পাতারা মচমচ শব্দ করে গুড়িয়ে যাচ্ছে। তবে সেই মচমচানির মধ্যে একটু ন্যাতানো ভাবও আছে, কারণ এই অরণ্যক পরিবেশে বছরের এই সময়ও শিশির পড়ে। কালটা বসন্ত হলে কি হয়, এখনো সন্ধ্যের পর একটু শীত শীত লাগে। নির্জন জায়গা, তার উপরে দিনকাল আর কোথাওই ভালো নেই। তাই ধৃতিকে বাড়ি অবধি পৌঁছে দেবার জন্যে বনবাংলো চৌকিদারকে সঙ্গে দিয়েছেন গৌতম নারায়ণ। অন্যদিন গৌতম নারায়ণের গাড়ি ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। আজ তার ড্রাইভার কেরকেরেকে শিওনিতে পাঠিয়েছিলেন অনেক কাজ দিয়ে এবং কিছু কেনাকাটাও করার জন্যে। শিওনি এখান থেকে অনেকখানি পথ। আজ কেরকেরের ফিরতে বেশ রাতই হবে। আজই শেষ বিকেলে গৌতম নারায়ণ ধৃতির ডান দিকে স্তনটি ব্লাউজের মধ্যে দিয়ে মুঠি ভরে ধরেছিলেন অল্পক্ষণের জন্য। সেই পরশের সুখানুভূতির ওম এখনো ধৃতির বুকেই শুধু নয়, তার পুরো শরীরকেও কবষ্ণ করে রেখেছে। কেন যে এরকম হয়, এরকম শিরশিরানি কে জানে। এমন তো নয় যে ওর স্তন এর আগে আর কেউ স্পর্শ করেনি। একটু আগেই ন্যারো গেজ রেল লাইনটি জঙ্গলাবৃত পথটিকে কেটে গেছে। আনম্যানড লেভেল ক্রসিং। যেহেতু আঁধার পানি থেকে চম্পাঝরণের এই মাইল 15 পথে ট্রাক ও গাড়ির চলাচল খুবই কম, দুর্ঘটনাও খুব কমই ঘটে। তবে মাঝে মধ্যেই দিনের বেলায় গরু, মোষ এবং ছাগল কাটা পড়ে 9 মাসে 6 মাসে। সেটা কোনো ঘটনা নয়। চম্পাঝরণে কোনো স্টপেজও নেই। ট্রেন ঝমঝম করে বনে পাহাড়ে প্রতিধ্বনি তুলে ধেয়ে যায় রাওলা রাউলের দিকে। ধৃতি শুনতে পেল বাঁ দিক থেকে একটি ট্রেন আসছে। শুক্লা সপ্তমীর রাতের সুগন্ধি অন্ধকারকে চিরে দিয়ে ট্রেনের আলোটি এগিয়ে আসছে মন্থর গতিতে। প্যাসেঞ্জার ট্রেনের খোলা জানলাতে স্ত্রী, পুরুষ ও শিশুদের মুখ, নানা বর্ণের শাড়ি, নানা রঙা চুড়ি, পাগড়ি। চোখের সামনে ঝরঝর করে ঝর্ণার মতো বয়ে গেল আলোকিত ট্রেনটা। অনেকক্ষণ পর্যন্ত পিছনের ক্রমশ ছোট হতে থাকা লাল আলোটা দেখা যেতে লাগলো, যতক্ষণ না ট্রেনটা ডান দিকে বাঁক নিল। ট্রেনটা চৌরি চাওড়ার দিকে চলে যাবার পরই হঠাৎ
নিস্তব্ধতা জাঁকিয়ে বসল। শুধু দু একটি পাতা ঝরে পড়ার শব্দ নিস্তব্ধতাকে থিতু করল। ধৃতির মনে পড়ল হঠাৎ যে আজই বিকেলবেলা গৌতম নারায়ণ বলেছিলেন, নৈশব্দের মতো শব্দময়তা আর কিছুই নেই। ধৃতি ইজি চেয়ারে বসা প্রায় বৃদ্ধ গৌতম নারায়ণের পায়ের কাছে বাংলোর শ্রেণীতে ওর দিকে মুখ করে বসেছিল। চমকে উঠে বলল, এই কথার মানে? বুঝলে না তুমি? না তো, আপনি বলে দিন না মানে। সব কথার মানে বলতে নেই, কিছু কথার মানে নিজেই বুঝে নিতে হয়। কি করে? কি করে নয়, নিজের থেকেই বুঝবে, সময় বুঝবে। সময়? হ্যাঁ রে পাগলি, সময়। সময়কে সময় দিতে হয়। সময় নিজের হাতে, সময় সবচেয়ে কম, বুঝলে? কিছুই বুঝলাম না, আপনি না কেমন হেয়ালি হেয়ালি কথা বলেন। আমি তো হেয়ালি, আমি ভোরের কুয়াশা, আমি সন্ধ্যা তারার দ্যুতি, আমি ফুলের গন্ধ, চাঁদের আলোর স্নিগ্ধতা। আপনি এমন কেন? আপনাকে পুরোপুরি বুঝি না। কারণ আমি যে অন্য কারো মতনই নই। শৈশব থেকে অনেক হেয়ালির সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে কাটতে নিজেই যে কখন এক হেয়ালি হয়ে উঠেছি তা নিজেই বুঝতে পারিনি। ভাগ্যিস কেউ আমাকে পুরো বুঝে না। পুরোই যদি বুঝবে তবে তো আমি আর আমি থাকবো না। দুর্বোধ্য থাকাই যে আমার চিরদিনের সাধনা। উত্তর না দিয়ে ধৃতি চুপ করে বসেছিল। মহুয়ার গন্ধটা সন্ধেবেলার হাওয়াটাকে যেন মাতাল করে দিয়েছে। গন্ধ পাচ্ছ না? পাচ্ছি, শুধু মহুয়াই বা কেন? এই গন্ধের মধ্যে আরো অনেক গন্ধ মিশে আছে। যেমন জংলি আমের মুকুলের গন্ধ, জংলি কাঁঠালের মুচির গন্ধ, কৌরন্ধের গন্ধ। আর তোমার স্তন সন্ধির গন্ধ। আপনি খুব অসভ্য। অসভ্য বলেই তো এই বয়সেও একজন তরতাজা যুবকের মতো বেঁচে আছি, বুঝলি রে পাগলি? নারী না হলে কি কোনো পুরুষ পূর্ণ হয়? পুরুষ আর প্রকৃতি নিয়েই তো সব। আর এই প্রকৃতি পাগল, এই সন্ধেবেলার গন্ধ, এই প্রকৃতি তুইও। তুই আমার সকালবেলার শিউলি। বুঝতে আর বাকি নেই, তোমার মাথাটি একেবারে গেছে বুড়ো। বসন্তকালে কি শিউলি ফোটে? গাছে না ফুটতে পারে, মনে তো ফোটে। শিউলির ভালো নাম কি জানিস মেয়ে? না, আমি অত জানতে চাই না। তবে তুই কি চাস? বাঁচতে চাই। বাহ, এ তো বড় ভালো কথা। বাঁচার মানে কি জানিস তুই? বাঁচার মতো বাঁচতে জানে কজনায়। আমি জানি না। বুড়ো নারায়ণ, তুমি আমাকে বাঁচতে শেখাবে? শেখাবো বই কি। তোকে বাঁচতে শেখাবার জন্যই তো আমার সব কাজ ফেলে রেখে আমার ভেতরের কেজো মানুষটাকে নির্বাসনে পাঠিয়ে আমি তোর টানে এখানে 7 দিন থাকবো বলে পালিয়ে এলাম। তোকে যেদিন প্রথম দেখলাম শুধু সেদিনই বুঝতে পারলাম যে এতগুলো বছর মিচিমিচি ধুলোয় পড়ে মাটি হলো, বুঝলি? বাঁচা হলো না এক মুহূর্ত। প্রায় মরেই তো বসেছিলাম। মরতে মরতে বেঁচে গেলাম জোর, শুধু তোরই জন্যে। তারপর একটু চুপ করে থেকে বললেন, তুই আমাকে বাঁচাবি তো পাগলি? ধৃতি গৌতম নারায়ণের হাঁটু দুটোর উপরে থুতনি রেখে বলেছিল, নিশ্চয়। তুমি দেখো, তুমিও বাঁচাবে তো আমায়? চেষ্টা করব প্রাণপণ, দেখিস তুই। এসব ভাবতে ভাবতেই ধৃতির বুকে, মানে যে কবুতরের মতো বুকটিকে গৌতম নারায়ণ বড় ভালোবাসায় মুঠি ভরে ধরেছিলেন, সে থরথরানি ফিরে এলো। সারা শরীরে এক রিকি ঝিকি উঠল। এই নিজেকে ধৃতি কখনো জানেনি। চাঁদের আলোর মধ্যে, রাত পাখিদের ডাকের মধ্যে ভাসতে ভাসতে যেন জ্বরাক্রান্ত হয়ে চম্পাঝরণে পৌঁছে গেল ধৃতি। এই জ্বরের নামই কাম জ্বর। গৌতম নারায়ণ শিখিয়েছিলেন।
চিনচি কেটে বলল, আমি যাই এবারে। সীতা দরজা খুলল এক হাতে, অন্য হাতে লণ্ঠন নিয়ে। ধৃতি হাত তুলে বলল, হ্যাঁ যাও চিনচি কেটে, সাবধানে যেও, ভাল্লুক টাল্লুক সামলে। আমি নিজেই তো এক ভাল্লুক, ভাল্লুক আবার আর কি করবে? এসো। সপ্তমীর চাঁদ হলেও বন জঙ্গলের মধ্যে বলে চাঁদের জোর আছে। বন বাংলোর পেছন থেকেই একটি পাহাড় উঠে গেছে, গভীর জঙ্গলাবৃত। সামনের দিকে চিনচিকেটের কোয়ার্টারের পেছনে কিছুটা টাঁড় মতো জায়গা, একটি কুয়ো এবং কয়েকটি মহুয়া গাছ আছে। বেশ পুরনো, প্রচুর মহুয়া ফলে এবং সেই জন্যেই জঙ্গলের হরিণ, সম্বর এবং বিশেষ করে ভাল্লুকদের সমাগম হয় বছরের এই সময়। আশেপাশের ছোট ছোট গ্রামের শিশুরা ও বুড়িরা অন্ধকার থাকতেই ঝুড়ি নিয়ে চলে আসে মহুয়া কুড়োতে। যুবতীরা আসে না, কারণ অন্ধকারে তাদের অনেক বিপদ। এই মহুয়ায় ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই, মানে পূর্বাঞ্চলের কিছু রাজ্য ছাড়া, গরিব গুরবদের বাঁচিয়ে রাখে। মহুয়া দিয়ে যেমন মদ হয়, তেমনি শুখা মহুয়া বছরভর তাদের খাদ্যও হয় বটে। প্রাচীন মহুয়া গাছগুলোর ছায়া ফাঁকা বিস্তীর্ণ টাঁড়ের ওপরে নবীন চাঁদের হালকা সাদা আলোর মধ্যে ঝুপড়ি ঝুপড়ি অন্ধকারের সৃষ্টি করেছে। বাংলোর ডান পাশের পাহাড়তলি দিয়ে এঁকে বেঁকে বয়ে যাওয়া চম্পাঝরণ নালাটার ওপরে উপরে ঝাঁকে দিয়ে দিয়ে ডাকতে ডাকতে একজোড়া টিটি পাখি তাদের লম্বা ঠ্যাং দুটি দোলাতে দোলাতে ডেকে ডেকে উঠছে। সাহেবরা এই পাখিকে বলে ডিড ডু ইট। কাকে কি জিজ্ঞাসা করে ফেরে যুগ যুগান্ত ধরে তা ওরাই জানে। কিন্তু এও ঠিক যে যখনই এরা ডাকে তখনই প্রত্যেক শ্রোতারই বুকের মধ্যে চমক জাগে। কি করেছি, কে করেছে? রাতভরই পাখিরা এরকমই চমকে চমকে ডেকে বেড়ায় বনের মধ্যে, বা নদী রেখার ওপরে উপরে কোনো নড়াচড়া বা আলোড়ন দেখতে পেলেই। গৌতম নারায়ণ এই পাখির জুওলজিক্যাল নামও জানেন, ওয়াটেলড ল্যাপউইং। দুরকম হয় পাখিগুলো, ইয়েলো ওয়াটেলড আর রেড ওয়াটেলড। এদিকে ইয়েলো ওয়াটেলটি বেশি দেখা যায়। অনেকেই জানেন গৌতম নারায়ণ। জীবনের শেষ প্রহরে এসে মনে হয় অনেকেই বেশি জেনে ফেলেছেন। এত জানার প্রয়োজন ছিল না কোনো। এই জীবনের জ্ঞান তো পরজীবনে বয়ে নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া আজকালকার ছেলেমেয়েরা সব ব্যাপারেই ওয়াকিবহাল, তারা অনেকেই জানে। গৌতম নারায়ণদের অধীত বিদ্যা বা অর্জিত জ্ঞান তাদের কোনো কাজে লাগবে না। তারা ওয়েবসাইটের সামনে বসে থাকে, ইন্টারনেটে সার্চ করে, চাবি টিপলেই সারা পৃথিবীর জ্ঞান তাদের সামনে হাজির। এইসব কারণেই উনি আধুনিকতাতে ক্লান্ত বোধ করলেই চম্পাঝরণের মতো কোনো জায়গাতে আধুনিকতার সব কিছুকে বর্জন করবার জন্য পালিয়ে আসেন। টিভি দেখেন না, মোবাইল ফোন ব্যবহার করেন না, কম্পিউটার ব্যবহার করেন না, এমনকি সঙ্গে ল্যাপটপও নিয়ে আসেন না। সর্বজ্ঞ মানুষ মাত্রই বিভ্রান্ত মানুষ, ওর নিজেরই মতো। যেসব মানুষ অনেক জানেন তাদের উনি ঘৃণা করেন, তাই তিনি নিজেকেও ঘৃণা করেন। নিজেকে ভুলতে, নিজের পরিবেশ প্রতিবেশ সব কিছুকে ভুলতে নিজের কাছ থেকে নিজে পালিয়ে আসেন বারে বারে। আধুনিকতা থেকে প্রাচীনতায় ব্যাক গিয়ারে চলে আসেন অনেক দূর, এই চম্পাঝরণের মতো কোনো জায়গাতে, যেখানে চিরন্তন পুরুষ আর চিরন্তন নারী আর অনাবিল প্রকৃতি, যেখানে কলকারখানা নেই, যন্ত্রচালিত যানবাহন নেই, দূষণ নেই, উচ্চাসা নেই, যশাকাঙ্ক্ষা নেই, যেখানে দুবেলা দুমুঠো খেয়ে প্রিয় নারীর সঙ্গে দিনে অন্তত দুবার সঙ্গম করে দিবাযাপন এবং নিশিযাপন দুই সমান সুখকর করে জীবন কাটানো যায়। যুবতীর সঙ্গতে এবং তার সঙ্গে সঙ্গমে
পুরনো শরীরের জীর্ণতাকে সাপের পুরনো খোলসেরই মতো প্রাচীন কোনো জাম বা মহুয়া গাছের ছায়াতে অবহেলে ঝেড়ে ফেলে চিকন নিক্কনিত নবকলেবরে নবজীবন শুরু করা যায়। বয়স হলে কি হবে, গৌতম নারায়ণের দুটি কান এখনো বাঘের কানের মতো সজাগ আছে। রাতে শুয়ে ঘুমের মধ্যেও বাইরের হাওয়াতে একটি পাতা পড়ার আওয়াজও স্পষ্ট শুনতে পান, দীর্ঘশ্বাস ফেলার শব্দ বা কুকুরের গা চুলকোনোর শব্দ। তার ঘ্রাণ শক্তিও আছে সমান সজাগ। বনের মধ্যে ফোটা দূরের কনক চাঁপার ঘ্রাণ বা ফেলে আসা অপরাহ্নের ধৃতির উরুসন্ধির ফিরদৌস আতরের গন্ধ তার নাকে একেবারে টাটকা বলে মনে হয়। গৌতম নারায়ণ তার ডান হাতের পাতাটি বাঁ হাতের পাতা দিয়ে স্পর্শ করলেন। ধৃতি স্তনের কোমল উষ্ণতা এখনো হাতের পাতাতে মাখামাখি হয়ে আছে। निगाह जाए कहां सीने से उठकर, वहां तो हुस्न की दौलत कड़ी है। মনে পড়ল শায়রিটির কথা, আমার চোখ দুটি তোমার বুক ছেড়ে আর কোথায় যাবে বলো, সুন্দরীদের সব সম্পদ তো খোদা এই বুক দুটিতেই গড়ে রেখেছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদের আলো জোর হলো। ড্রাইভার কেরকেরে আর গৌতম নারায়ণের খিদমতগার ঝান্ডু ফিরে এসেছে শিওনি থেকে অনেকক্ষণ। তাকে খাইয়ে নিজেরাও খেয়ে শুয়ে পড়েছে। চিঞ্চিকেটের কোয়ার্টারে চিঞ্চিকেটে একাই থাকে। ওর বাড়ি খিন্দসিতে, সেখানে বউ বাচ্চারা থাকে, তাই কোয়ার্টারে অনেকই জায়গা। উনি যতদিন থাকেন চিঞ্চিকেটেও 4 বেলা গৌতম নারায়ণের লোকেদের সঙ্গেই খাওয়া দাওয়া করে। ঝান্ডুটা খুব গুটকা খায়, ফলে কাশি হয় ভীষণ, রাতে শোয়ার পরে বাড়ে। শহরে অতটা বোঝা যায় না, এই নির্জন নিস্তব্ধ জায়গাটাতে ফাটা কাশির শব্দের মতো শোনাচ্ছে কাশিটা। কেরকেরে পড়ে আর ঘুমোয়, বেঁচে আছে কি মরে গেছে তাই বোঝা যায় না। আর চিঞ্চিকেটে নাক ডাকে খুব। প্রথম প্রথম কেরকেরে আর ঝান্ডু গালাগালি করত, এখন হাল ছেড়ে দিয়েছে। গৌতম নারায়ণ চওড়া বারান্দাতে হাতললা ইজি চেয়ারে তখনও বসেছিলেন। চারিদিকে জ্যোৎস্না প্লাবিত বন পাহাড় আর বন বাংলোর নুড়ি ফেলা গাছে ভরা হাতাটি ভারী সুন্দর দেখাচ্ছে। গাড়ি ফেরার পরে বাংলোর গেট বন্ধ করে দিয়েছে চিঞ্চিকেটে। পাইপের পোড়া তামাকে ছাইটা ছাইদানিতে ফেলে ইজি চেয়ার থেকে উঠলেন তিনি। তারপর চওড়া বারান্দা থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে পায়চারি করতে লাগলেন ধীরে ধীরে। বাঁদিকের গেট অব্দি গিয়ে ফিরে ডান দিকের গেট অব্দি গেলেন। বাঁদিকে ঝাঁটি জঙ্গল মিশেছে গিয়ে পাহাড়ে। পাহাড় থেকে হঠাৎ করে একটি কোটরা হরিণ ডেকে উঠল। তারপরই বোধহয় দৌড়ে পাহাড় থেকে নেমে এলো কোনো সাপ ওদের তাড়া খেয়ে। বড় বাঘ এখানে নেই, একসময় ছিল। বাঘ এখন সারা দেশেই বা কটা আছে। কোটরাটা পথ অব্দি নেমে এলো, তারপর চম্পা ঝরনের দিকে দৌড়ে চলে গেল। কোন জানোয়ার তাড়া করলো কে জানে। চম্পা ঝরন নালার দিক থেকে একটি টিটি পাখি ডাকতে লাগলো। অনেক জঙ্গলের মতোই এখানেও একজোড়া পাগলা কোকিল আছে। তারাও মাঝে মাঝে কুহু 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 করে শিহরণ তুলে ডাকতে লাগে। এই ডাকে গৌতম নারায়ণের বুকের মধ্যেও শিহরণ উঠল। কিন্তু এসব চিঞ্চিকেটের নাক ডাকা অথবা ঝান্ডুর কাশির কোনো বিরাম হলো না। ওসব শব্দ যেন প্রাকৃতিক শব্দ। কিছুক্ষণ পরে কোটরাটা বাংলোর নিচু বেড়া টপকে চম্পা ঝরনের দিক থেকে ফিরে এসে বাংলোর হাতায় ঢুকল। মহুয়া গাছগুলোর নিচে নিচে সাবধানী পায়ে মহুয়া ফুল দেখতে লাগলো ইতিউতি। গৌতম নারায়ণের ভরসাতেই। ও জানে মানুষের কাছে আসবে না কোনো সাপদ। অনেক সময় মানুষই তাদের জম
আবার অনেক সময় মানুষই তাদের পরিত্রাতা। ওরা যদিও জানে না যে সারা দেশেই সব রকম বন্য প্রাণী মারাই এখন বারণ, তবে মানুষদের ব্যবহারে একটা পরিবর্তন যে এসেছে তা বুঝতে পারে। কোটরাটা এখন অনেকক্ষণ মহুয়া খাবে। বন্য পশু পাখি উনি একসময় অনেকে শিকার করেছেন, কিন্তু বেআইনি হয়ে যাওয়ার পর করেননি একটিও। করেন তো নি, কেউ করছে অথবা করার চেষ্টা করছে দেখলেও বাধা দিয়েছেন। তাছাড়া বয়স হবার সঙ্গে সঙ্গে এই প্রকৃতি ও বনের পশু পাখিদের প্রতি তার ভালোবাসা ও মমত্ব যেন অনেকই বেড়ে গেছে। নিজের ভিতর থেকে নিজেকে বাইরে বের করে এনে সেই আমিকে দেখে বিস্ময়াভূত হন তিনি। বয়স মানুষকে যা দেয়, দিতে পারে, তা যৌবনের উন্মত্ততা কখনোই দিতে পারে না। অথচ এই কথাটা নিজের বয়স হওয়ার আগে আদৌ বোঝা যায় না। নির্লিপ্তির মধ্যে দিয়ে এক ধরনের আত্মতৃপ্তি আসে, আর সেই তৃপ্তি বড় আনন্দের। এই সুগন্ধি বাসন্তী রূপঝুরি রাতের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শের মধ্যে যা আনন্দ, তা কিন্তু সম্পূর্ণ হল না। প্রকৃতি অসম্পূর্ণ রইল একটি নারীর অভাবে। এখন যদি তার পাশে ধৃতি থাকত, তবে এই রাত সম্পূর্ণ হতো। আজই গৌতম নারায়ণ ধৃতিকে বলেছিলেন ও চিঞ্চিকেদের সঙ্গে চম্পাঝরণের দিকে রওনা হয়ে যাওয়ার আগে, अभी कामलीन हो, कहीं खो दोगे दिल मेरा, तुम्हारे लिए ही रखा है, ले लेना जमा होकर। মানে ওরে নবীন কিশোরী, এখন দিলে কোথায় হারিয়ে ফেলবে তুমি আমার হৃদয়, তবে তোমারই থাকলো, তোমার জন্যই রাখা রইল এই হৃদয়, যখন যুবতী হবে এসে নিয়ে যেও। ধৃতি ঘাড় ফিরিয়ে চুল ঝাঁকিয়ে হেসে বলেছিল, যুবতী তো সেই কবেই হয়েছি, এখন তো প্রায় বুড়ি হতে চললাম। কত রকমের যুবতী হয় তা কি জানো? কত রকমের? সদ্য যুবতী, মধ্য যুবতী, আস্ত যুবতী। আপনার মাথাতেও আসে বটে। তারপরই পা বাড়াতে গিয়েও থেমে গিয়ে বলেছিল, আমাকে নায়িকা করে একটি উপন্যাস লিখবেন দাদা? সে উপন্যাস আরম্ভ করতে পারি, কিন্তু সে যে শেষ হবে না। কেন? তুমি যে অনন্ত। অনন্ত অপার তোমায় কে জানে। একটি ব্রহ্ম সঙ্গীত আছে, শুনেছ কখনো? আমিও তো নাগপুরের বাঙালি, বাঙালি সংস্কৃতির সঙ্গে যোগাযোগের কতটুকু? আমিও তো নাগপুরের বাঙালি। ভৌগোলিক দূরত্ব কি কাব্য, সঙ্গীত, সাহিত্যকে আটকে রাখতে পারে? পারে বই কি, সাধারণদের কাছে এক বিরাট বাধা, তবে আপনার মতো অসাধারণদের কাছে নয়, তাই না? সুন্দরী অনেকে দেখেছেন গৌতম নারায়ণের জীবনে, অনেক নারীর সংস্পর্শে এসেছেন, নারীর সঙ্গ করেছেন অনেক। তার মধ্যে বিধাতা এমন অনেক কিছু দিয়েছেন যে প্রথম যৌবন থেকে নারীরা তার প্রতি আকৃষ্ট হয়েছেন। যত নারীর সঙ্গ করেছেন আজ অব্দি, তার 95 তাঁদের গরজে। নিজে এগিয়ে গিয়ে যাদের চেয়েছেন আজ অব্দি, তার মধ্যে ধৃতি অন্যতমা। গৌতম নারায়ণ তার সব গুণ, সব রূপ নিয়ে ধৃতিকে চেয়েছেন এই অবেলাতে। বড় ভয় ছিল যদি ধৃতি প্রত্যাখ্যান করে, তবে জীবনে প্রথম তার হারত। উনি কারুকে চেয়েছেন অথচ তিনি তাকে প্রত্যাখ্যান করেছেন, এমনটি কখনো আসেনি ওর জীবনে। প্রত্যাখ্যান করলে কি হতো উনি জানেন না। হয়তো উনি ভীরুর মতো আত্মহত্যা করতেন, নয়তো একটি অসাধারণ উপন্যাস লিখতেন, যা হতো তার জীবনের সেরা উপন্যাস। আজ অব্দি তিনি এত লিখেছেন যে আজকে আর লিখতে ইচ্ছাই করে না। প্রত্যেক মানুষের জীবনই তো একটি উপন্যাস। এখন কথিত উপন্যাস নয়, লিখিত উপন্যাস নয়, একটি জীবন্ত উপন্যাস লিখতে ইচ্ছে করে।
জীবনের শেষ উপন্যাস, যাতে কল্পনার কোনো ভূমিকাই থাকবে না, যা হবে ঘোর বাস্তব। ঠিক এই সন্ধিক্ষণে ধৃতি তাকে অনুরোধ করল, আমাকে নিয়ে একটি উপন্যাস লিখুন দাদা। একটা গান লিখো আমার জন্যে। কার যেন গাওয়া? প্রতিমা ব্যানার্জি কি? বোধহয় ভালো ভালো গান, ভালো ভালো লেখা, ভালো ভালো ছবি, ভালো ভালো ফিল্ম সব যেন হারিয়ে যাচ্ছে একে একে। তবে ওর তো যাবার সময়ই হয়ে এসেছে। বেশি হারাবার ভয় আর নেই ওর। ধৃতির অনুরোধ তো না রেখে উপায় নেই। ও যে ক্লিওপ্যাট্রার মতো, রোমান হলিডের অড্রে হেপবার্নের মতো, মহাপ্রস্থানের পথের অরুন্ধতী মুখার্জির মতো, ও যে ক্যাটরিনা কাইফের মতো। ওকে না করা যায় না। কিন্তু গৌতম নারায়ণ হলপ করে বলতে পারেন যে লেখালেখি আর করতে ইচ্ছে করে না। ধৃতির হাসি, ওর চোখ, ওর দাঁত, ওর ভুরু, ওর সব প্রতিভতা, সবকিছুই অনন্য। ওকে ফেরানো যায় না, কিছুতেই না। তবে ওর সাহসের কোনো অভাব নেই। সে তো হাবাতে নয়। তার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সবাই মস্ত বড় লোক। শুধু নাগপুর কেন, পুরো মহারাষ্ট্রেই তাদের লোকে এক নামে চেনে। তার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মানুষেরা গৌতম নারায়ণ যতই খ্যাতিমান, শক্তিমান এবং অর্থবান হন না কেন, তাকেও ইচ্ছে করলেই মেরে ফেলতে পারে। আজকাল তো সুপারির দিনকাল। টাকা থাকলে যাকে তাকে মেরে ফেলা যায়। কিছু আলোড়ন ওঠে কিছুক্ষণের জন্যে, সোডার বোতল খুললে যেমন হয়। তারপরই কিছুক্ষণ বিড়বিড় করে থেমে যায়। কারোরই কোনো ক্ষতিবৃদ্ধি হয় না। নিজে তো যৌবনে ডাকসাইটে অ্যাডভেঞ্চারাস মানুষই ছিলেন। পোলো খেলেছেন, রাফটিং করেছেন দেশের বিভিন্ন অঞ্চলে। তার উপর শিকার করেছেন, ইয়টিং করেছেন, করেননি কি? কিন্তু সেসব যৌবনেই। ন্যাশনাল শুটিংয়ে রাজা মহারাজাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন। একবার অলিম্পিকেও নির্বাচিত হয়েছিলেন। বাবার অসুস্থতার কারণে যেতে পারেননি। তবু তাঁর সাহসের তারিফ করতে হয়। জীবনের এই শেষ বেলাতে এই নবতম অথবা শেষতম অ্যাডভেঞ্চারে ধৃতিকে নিয়ে এই জঙ্গলে আসাটা মানুষ খেকো বাঘ শিকারের চেয়ে কম বিপজ্জনক ছিল না। তবে ধৃতি খুবই উত্তেজিত। তার শরীরে এবং মনেও এই পরম বিপজ্জনক অ্যাডভেঞ্চারের প্রতিটি মুহূর্তই সে উপভোগ করছে। তার সাহসেরও কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু গৌতম নারায়ণ যেন স্থিতপ্রজ্ঞ। যেসব বড় বড় শিকারী অনেকেই বিপজ্জনক মানুষ খেকো বাঘ মেরেছেন, তারা উত্তেজিত হলেও বাইরে থেকে দেখা যায় না, বোঝাও যায় না। তারা একেবারে অবিচল থাকেন, নির্লিপ্ত। কোন রকম বাহ্যিক উচ্ছ্বাস ছাড়াই তারা সেই শিকার যাত্রার প্রতিটি মুহূর্ত তিল তিল করে উপভোগ করেন। তাদের মধ্যে কোনো রকম ছটফটানি দেখা যায় না। ওরা চম্পাঝরণ বন বাংলোতে এসে পৌঁছেছেন মাত্র 2 দিন হলো। তাও তো ধৃতি গ্রামে গিয়ে রয়েছে সীতার সঙ্গে। হাতে আছে আরো 5 দিন। ধৃতি জেদ ধরেছিল যে ওর নিজের লাল রঙা মার্সিডিজ নিজে চালিয়ে আসবে, মাথাতে লাল রঙা রুমাল বেঁধে। পাশে গৌতম নারায়ণ বসে থাকবে। খুবই প্রয়োজন না পড়লে শহরে গাড়ি চালান না আজকাল। তবে বাইরে এসে চালান, যদি অবশ্য ঝান্ডু তাকে চালাতে দেয়। বিয়ে না করলে কি হয়? তার ভ্রাতৃবধূ বুলকু এবং ঝান্ডুরাই এখন তার গার্জেন। দিনে 2 বার ফোন করে বুলকু, ধানতলি থেকে খবরাখবর নেবার জন্যে। তার ভাইজি পূর্ণাও ফোনে গল্প করে। তবে মোবাইল রেখে আসাতে তারা কেউই যোগাযোগ করতে পারছেন না। ঝান্ডু আর কেরকেরেও বলেছে যে ওদের মোবাইলও অফ আছে, ওনারই অর্ডারে। আজকাল গৌতম নারায়ণ সেমি রিটায়ার্ড। ছোট ভাই কাজ কর্ম সব দেখে। উনি তাদের ব্যবসার সঙ্গে আর জড়িয়ে মরিয়ে নেই। তবে ব্যবসা তার বাবা অতীন্দ্র নারায়ণের মৃত্যুর পরে গৌতম নারায়ণেরই অর্জিত সুনামে। আর সেই সুনাম শুধু ব্যবসাদার হিসেবেই নয়, তার অন্যান্য গুণের সুবাদেও কোম্পানির খ্যাতি অনেকই বেড়েছে। বড় দাদার মৃত্যুর পরে কাজের
এক্সিকিউশনে একটু অসুবিধা যে হচ্ছে না তা নয়, তবে অন্য ডিরেক্টরেরা খুব তাড়াতাড়ি সেই খামতি পূরণ করে নিয়েছেন। তবুও কর্মচারীরা এবং বিজনেস অ্যাসোসিয়েটরা বলেন গৌতম নারায়ণের এই ব্যবসা পুরোপুরি না দেখায় খামতি থেকেই গেছে। কিন্তু যে যাই বলুক, অনেক করেছেন পরিবারের জন্য এক জীবনে। এখন যে কটা বছর হাতে আছে তা তিনি একেবারে নিজের খুশি মতো ব্যয় করতে চান। বিয়ে থা করলে জীবনের অনেকখানি সময় তাতে নষ্ট হতো। তা যখন করেননি, তখন জীবনের এই ভগ্নাংশ তিনি নিজের খুশি ছাড়া অন্য কোনো ব্যাপারে নষ্ট করতে চান না। তাঁর যেসব নিজস্ব কাজ, ছবি আঁকা, লেখা, পড়াশোনা, ঘুরে বেড়ানো, এই সবের মধ্যেই তা শুধু ব্যয়িত করতে চান। তার মধ্যে প্রিয় নারীর সঙ্গও একটি। সকালে উঠে চা খেয়ে কেরকেরে চলে গেছে ধৃতিকে আনতে। ঝান্ডু এসে বলল, নাস্তাতে কি বানাবো স্যার? বহুদিন চিড়ের পোলাও খাই না, বানাতে পারবি ভালো করে? কাল শিওনি থেকে কি আনলি? যা যা আসে সচরাচর, তবে খুব ভালো টাইট এঁচোড় দেখলাম এনেছি। ওলও এনেছি, দুপুরে সেদ্ধ করব। আর ওই কচি পাঁটার মাংস এনেছি। মাংস খারাপ হয়ে যাবে না? এখানে তো ফ্রিজ নেই। না স্যার, রাতে তো ঠান্ডাই থাকে, শেষ রাতেও গায়ে কম্বল চাপাতে হয়। রাতে ঠিকই আছে, এখনই সাঁতলে রাখবো, খারাপ হবে না। টক দই আনিসনি? এনেছি স্যার, টক এবং মিষ্টি দইও। মিষ্টি দইও তো কেটে যাবে। না স্যার, দড়ির থলেতে রান্নাঘরে টাঙিয়ে রেখেছিলাম, খারাপ হবে না। তাহলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গরম মশলা, আলু কুচি, বাদাম ও কিশমিশ দিয়ে নাস্তাতে চিড়ের পোলাও কর। করছি, সঙ্গে স্ক্রাম্বলড এগ। মাংস কখন রাঁধবি? দুপুরে রাঁধবো, টক দই দিয়ে। বেশি করে রাঁধিস, সকলের জন্য হবে তো? হ্যাঁ স্যার, হয়ে বেশিই থাকবে। রাতে মুচমুচে পরোটা দিয়ে খাবেন কোন। এমন সময় কেরকেরের গাড়ি ঢুকলো বাংলোর হাতায়। ধৃতি নামলো পেছনের দরজা খুলে। কেরকেরে পেছনের বুট খুলে ধৃতির নীল রঙা ছোট সুটকেসটা নামালো, আর একটা ঝোলা। ধৃতি ওর চামড়ার হালকা হলুদ রঙা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নামলো। গৌতম নারায়ণ ঘর থেকে বারান্দাতে এসে বললে, এ কি, তুমি ওখানের ক্যাম্প স্ট্রাইক করে চলে এসেছো দেখছি, কি ব্যাপার? ব্যাপার একটা আছে। কাল রাতে খাওয়া দাওয়ার পরে জনা 4-5 লোক এসেছিল চম্পা ঝরণে। কেন? কার কাছে? তোমার কাছে? না, তাহলে তো আমিই কথা বলতাম। এসেছিল তোমার খোঁজে। আমার খোঁজে? কেন বলো তো? কেন তা কি করে বলবো? যে গৌতম নারায়ণের খোঁজে ওরা এসেছিল, তুমি সেই গৌতম নারায়ণ কিনা সে সম্বন্ধে নিঃসন্দেহ হতে এসেছিল। কি চাই? কি টাকা? টাকা চাইলে তো আমার কাছেই চাইতে পারতো। আমার কাছে 1000 তো ছিলই, এটিএম থেকে তুলেছিলাম আসার আগে। তোমার কাছে থাকাতে যে পাই পয়সা খরচ হবে না তা আমার তো জানা ছিল না। তা আমার কাছে আসবে বলেছে টাকার জন্যে? না, সেরকম কিছু তো শুনলাম না শোয়ার ঘর থেকে। সীতারও তেমন মনে হয়নি। তবে কি করে বলবো? ওরা আর কি বলল? তোমার খোঁজ করছিল। সীতা বলল বুর্জোয়া গৌতম নারায়ণের খোঁজ করছিল ওরা। ছেলেগুলো কি সবাই মারাঠি নাকি? কথা শুনে তো সেরকম মনে হলো না। তবে একজন মারাঠি থাকলেও থাকতে পারে, একজন সম্ভবত বাঙালি। কথার টানে সেরকমই মনে হলো। সে হিন্দিতে কথা বলছিল। আর 2-3 জন সম্ভবত ছত্তিশগড়িয়া, গ্রামাঞ্চলের লোক। কারণ ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের লোক হলে মারাঠিও তো জানার কথা। শেষ পর্যন্ত কি বলে গেল ওরা? বলল বুর্জোয়া গৌতম নারায়ণ সিংকে খুঁজতে এসেছে ওরা। সীতাটা এমনই বোকা, বলে দিয়েছে যে তুমি বোন বাংলোতে আছো। ওরা বলল বহুত মেহরবানি। কটা নাগাদ এসেছিল কাল? মনে হয় রাত 9:30 নাগাদ।
আমি তো তখন বাংলোর হাতাতে পাইচারি করছিলাম। ওরা তখনই এলে তো আমার দেখা পেতই। কি জানি এসেও থাকতে পারে, কারণ চম্পাঝরণ নালাটার উপরে ল্যাপউইং পাখি দুটো খুব করে ডাকছিল। তবে কি হবে? ভয় করছে গো আমার। ভয়ের কি আছে? এইরকম ভয়ের মধ্যে তোমাকে আদর করতে কি মজাই না হবে বলো তো। আমার ঠাট্টা ভালো লাগে না সব সময়। জান্ডু, মেম সাহেবের মালগুলো নামিয়ে পাশের ঘরে রাখো, আর মেম সাহেবকে জিজ্ঞেস করো আমি যা খাচ্ছি নাস্তা তিনি তাই খাবেন কিনা। জি স্যার। বলে ঝান্ডু গাড়ির দিকে চলে গেল। গৌতম নারায়ণ লক্ষ্য করলেন ঝান্ডু, চিঞ্চিকেড়ে এবং কেরকেরে তিনজন ফিসফিস করে কি যেন আলোচনা করছে, তবে স্বল্পক্ষণের জন্য। মহারাষ্ট্রের সমস্ত অভয়ারণ্যের মধ্যে মাছ মাংস খাওয়া বারণ, তবে চম্পাঝরণ তো অভয়ারণ্য নয়। তবু এই আইন সম্বন্ধে পুরো অবহিত নন বলে গৌতম নারায়ণ কেরকেরেকে বললেন, আচ্ছা, মাংস কি এখানে খাওয়া যাবে রে? বনমন্ত্রী যা কট্টর নিরামিষাসী। না স্যার, সেই আইন শুধু অভয়ারণ্যের মধ্যে, চম্পাচরণে সেই আইন লাগু হয়নি। আমি সিওনির ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে গিয়ে যাচাই করে এসেছি স্যার। বাবা, তুই তো দেখছি পাকা লোক। এনেছিস যখন তখন দিদিকে বল আমি যেভাবে বলেছি রান্না সেভাবে কি করবি। পাঁঠার মাংস কিভাবে রান্না হচ্ছে বলে দে জান্ডু, মেম সাহেবকে বল। সব শুনে ধৃতি বলল, মাংসটা আমি রান্না করব। আচ্ছা, বাসমতি চাল আছে তো? বাসমতি তো নাগপুরে যথেষ্টই পাওয়া যায়। আমি তোমাকে যে চাল খাওয়াবো তা কখনো খাওনি। পশ্চিমবঙ্গের মালদা থেকে আমার জন্য একজন তুলাই পাঁচি চাল পাঠিয়েছিলেন। আমি জমিয়ে রেখেছি চম্পাচরণের মতো কোনো বন বাংলোতে তোমার মতো কারোর সঙ্গে বসে দই মাংস আর এই চালের ভাত খাবো বলে। বাসমতি কি একেবারেই নেই? আরে বাবা, আছে গো, আছে। তাহলে আমি একদিন বিরিয়ানি রাঁধবো। মাংস কিন্তু তাহলে আনতে হবে আবার, আর চাল কম পড়লে সেটাও আবার আনতে হবে। কি যেন নাম বললে চালের? তুলাই পাজি। আরে বাসমতি চালের জন্য প্রয়োজন হলে 10 বার শিউনিতে গাড়ি যাবে, তুমি বলে ব্যাপার। আর ঠিক করেছি চিঞ্চি কেটেকে চম্পাচরণ গ্রামে পাঠিয়ে ছোট পাঁটা আনাবো একটা। তারপর তার বারবিকিউ অথবা নলা পোড়া করাবো কাল বা পরশু রাতে। বারবিকিউ তো বুঝলাম, নলা পোড়াটা কি জিনিস? আছে আছে, ওড়িশার জঙ্গলের একরকম জঙ্গলি রান্না। ওড়িশার জঙ্গলে শিকারে গিয়ে শিখেছি। খুব মোটা বাঁশের মধ্যে ডুমো ডুমো করে মাংস কেটে মশলা মাখিয়ে তার ভেতর দিয়ে দিতে হয়। গাঁটের একপাশে ফুটো করে মাংস ঢুকিয়ে দিতে হয়, তারপর সেই মুখটিকে কাদা দিয়ে বন্ধ করে দিতে হয়। তারপর সেই বাঁশটিকে ক্যাম্প ফায়ারের মধ্যে ফেলে দিতে হয়। ফেলে দিয়ে ক্যাম্প ফায়ারের চারদিকে গোল হয়ে বসে গল্প গুজব। একসময় কটাং শব্দ করে মোটা বাঁশের টুকরোগুলো ফেটে যাবে, তখন সেটাকে বের করে এনে কাবাবের টুকরোগুলো একটি প্লেটে বের করে নিয়ে নুন ও গোলমরিচ ছিটিয়ে কাঁটা দিয়ে খেও, চমৎকার লাগবে। এই কাবাবের কথা কিন্তু সবাইকে বলে দিও না, তাহলে দেখবে লখনৌয়ের টুন্ডের কাবাবের দোকানেও নলা পোড়া কাবাব পাওয়া যাচ্ছে। নাস্তা হয়ে গেছে স্যার, খাবার ঘরেই দেবো তো? ঝান্ডু এসে বলল, আরে না না, জঙ্গলে এসে কেউ ঘরে খায়? বাইরে টেবিল লাগা। কোন গাছের তলায় লাগাবো স্যার? ওই চেরি গাছটার তলাতে লাগা। কফি না চা? আমি ড্রিঙ্কিং চকলেট খাবো, আমার সঙ্গেই আছে, বের করে দিচ্ছি। স্যার, আমি কফি খাবো, ভালো করে দুধ চিনি দিয়ে। তোমার না ডায়াবেটিস? তাতে কি, ডাক্তারদের সব অনুশাসন মানলে মানুষ এমনিতে যতদিন বাঁচতো তার আগেই মারা যাবে নির্ঘাত। চিরদিন কি নিরোগ থাকা যায় নাকি, অথবা না মরে? রোগ নিয়ে সর্বক্ষণ ভাবলে মানুষের মনের উপর এমন চাপ পড়ে যে তার বাঁচার আনন্দ একেবারে মরে যায়। মরতে তো একদিন হবেই রে বাবা, বেশি বাঁচলে জরার হাত থেকেও বা কে রক্ষা পাবে? এসব অমোঘ ব্যাপার। ডাক্তারদের হাতে না মরে স্বাভাবিকভাবে মরা অনেক ভালো। তাদের সব কথা মেনে পুতপুত করে 2-1 বছর বেশি বাঁচাচ্ছে না বাঁচাই ভালো, বুঝেছো? কোনো ডাক্তার কি মুচলেখা দিতে পারেন? না কখনো দেন যে আমার কথা বেদ বাক্যের মতো মানলে আপনি আপনার আয়ুর চেয়েও বেশি বাঁচবেন? না, তা হয়তো দেন না বা দেবেনও না, তবু ডাক্তারদের না মেনে কি পারা যায়? বিজিতেন জেঠু তো তোমার চেয়েও বড় বয়সে, তিনি তো ডাক্তারের কথাতে ওঠেন বসেন, তাই তো এমন দিব্যি বেঁচে আছে। বিজিতেন দা তো ব্রাহ্ম,
ব্রাহ্মরা প্রত্যেকে নিজের স্ত্রী আর ডাক্তারদের সবচেয়ে বেশি ভয় পান পৃথিবীতে। তুমি হয়তো জানো না যে সত্যজিৎ রায় কি অসম্ভব ভয় পেতেন তার ডাক্তার এবং স্ত্রীকে। ডক্টর কান্তি বক্সী যদি মানিকদার মনে অমন ভয় ঢুকিয়ে না দিতেন, তবে মানুষটা হয়তো আরও কবছর আমাদের কিছু দিয়ে যেতে পারতেন। আসলে সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের চিকিৎসাতে তফাৎ থাকা উচিত। জীবনের দৈর্ঘ্য দিয়ে তো জীবনের পরিমাপ হয় না। জীবনের পরিমাপ হওয়া উচিত জীবনের কোয়ালিটি দিয়ে। পূর্ণভাবে বাঁচা উচিত। খাও দাও, ধৃতির মতো নারী সঙ্গ করো, প্রকৃতির মধ্যে বুঁদ হয়ে যাও, ভালো গান বাজনা শোনো, ভালো ছবির তারিফ করো, প্রকৃত বুদ্ধিজীবী অথবা আমার দেশের সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করো। দেখবে মৃত্যু চিন্তাই আসবে না মনে। এইসব মানুষেরা, এই কেরকেরে, ঝান্ডু, চিঞ্চিকেটে, সীতা, এরা কি মানুষ নয়? এরা কত অল্প বয়স থেকে কাজ করছে। এদের না আছে প্রভিডেন্ট ফান্ড, না গ্র্যাচুইটি, না কিছু সঞ্চয়। কাজ করতে করতে হঠাৎ একদিন মরে যাবে, ব্যাস। তার ছেলে যদি বড় হয়ে থাকে তবে তোমার সামনে হাত জোর করে দাঁড়াবে। তুমি হয়তো কিছু দয়ার দান একটু দিয়ে দেবে, নয়তো ওকে বহাল করবে ওর বাবা মায়ের জায়গাতে। এখনো কিছু মাত্র হলো না ধৃতি। স্বাধীনতার এত বছর পরেও কিছু হলো না। যদি বা কিছু হলো, তা হলো শুধুমাত্র বড় বড় শহর আর সরকারি ক্ষেত্রেই। এই গ্রামে গঞ্জের পাহাড় বনের মফস্বলের মানুষেরা যেন ভারতবর্ষের বাসিন্দাই নয়। ব্যাংকের এবং বিভিন্ন সরকারি অফিসের কর্মচারী ক্রমাগত মাইনে বাড়াবার জন্য আন্দোলন করে যাচ্ছে এবং তাদের মাইনে বেড়েও যাচ্ছে। তারা যেন সব সরকারের জামাই। অথচ দেশের অধিকাংশ অসংগঠিত শ্রমিকদের বেলাতে, বাড়ির কাজের লোকের বেলাতে, চাষের কাজ যারা করে, যারা রিক্সা চালায়, অতি অল্প আয় জীবন কাটায়, তাদের কর্মচারীরা, বেসরকারি অফিসের কোটি কোটি কর্মচারী, তারা সকলেই তো আর চেম্বার অফ কমার্সের আওতাতে আসে না। তাদের কথা কে ভেবেছে? এই ভারতবর্ষ শহরবাসীর সচ্ছল মানুষদের ভারতবর্ষ। কাগজের ন্যাসড্যাক আর সেন্সেক্সের উত্থান পতনই এই দেশের আর্থিক অবস্থার নির্দেশক। অথচ দেশবাসীর কত ভাগের কোম্পানির কাগজ আছে? খবরের কাগজে যখন দেখি যে মুদ্রাস্ফীতির হার নাকি বহু বছর এত কম ছিল না, তখন নাগপুর বাজারে চাল, আটা, তেল, আলু, পেঁয়াজ, মাছ মাংসের দাম এমনই আকাশ ছোঁয়া যে আমাদের মতো বড় লোকদেরও প্রাণ ওষ্ঠাগত। এইসব কাগজের অর্থনীতিক আর কাগজে বয়ান চিবিয়ে আর সাধারণ মানুষে কতদিন বাঁচবে বলো? ঠিকই বলেছ তুমি। ঝান্ডু আর চিঞ্চিকেটেরা চেরি গাছতলাতে টেবিল লাগিয়ে, লাল সাদা খোপ খোপ টেবিল ক্লথ পেতে, টেবিলের মধ্যেখানে একটা পাথরের বাটিতে কয়েকটা কনক চাপা জলের মধ্যে রেখে, টেবিলে ক্রকারি কাটলেরি সাজিয়ে গৌতম নারায়ণ আর ধৃতিকে ব্রেকফাস্ট খেতে ডাকলো। ধৃতি খুবই ইমপ্রেসড হলো এমন পরিপাটি ব্যবস্থা দেখে। বাহ, ঝান্ডু আর চিঞ্চিকেটি খুবই রুচিসম্পন্ন তো, আর্টিস্টিকও। আপনি চমৎকার ট্রেনিং দিয়েছেন ওদের। কিন্তু আমি তো কিছুই শেখাইনি। কিছু মানুষ দেখে দেখে নিজে নিজেই শেখে। তবে ওরা আমাদের সেবা করার সময় খুবই আর্টিস্টিক এবং আর্টিকুলেট, কিন্তু ওদের দেশে গিয়ে দেখো কি দারিদ্র আর নোংরার মধ্যে ওরা থাকে। আর্টিস্টিক হবে কোথা থেকে? অত জনসংখ্যা, অত দারিদ্র, অত খাই খাই ওদের ভিতর, যে যা কিছু ভালোত্ব, যা কিছু সৌন্দর্য, সবই শুকিয়ে মরে যায়। সে কথা ঠিক। রবীন্দ্রনাথ একবার বলেছিলেন, আর্ট ইজ বর্ন আউট অফ সুপারফ্লুইটি। বিখ্যাত ওর রাধুমালি টিনের ক্যানেস্তারা করে জল বয়ে আনছিল বাগানে জল দেওয়ার জন্যে। চলার দুলকি চালে জল ছলকে ছলকে পড়ছিল ক্যানেস্তারা থেকে। তখন একজন বিদেশি অতিথি তার কাছে বসেছিলেন। তো অতিথি তাকে জিজ্ঞেস করেছিলেন, হোয়াট ইজ আর্ট? রবীন্দ্রনাথ রাধুমালির দিকে চেয়ে বলেছিলেন, আর্ট ইজ বর্ন আউট অফ সুপারফ্লুইটি। অন্য কথাতে বলতে গেলে বলতে হয়, জীবনের চাহিদার পাত্র কানায় কানায় পূর্ণ হবার পরেই যা উদ্বৃত্ত থাকে, উপচে পড়ে, তাই সুপারফ্লুইটি। আর আর্টের জন্ম ওর থেকেই। কথাটা হয়তো অত সহজ নয়, অত সহজে বোঝার নয়, কিন্তু কথা সার কথা। যাদের ঘর করাই খিদের সঙ্গে, তাদের পক্ষে সুপারফ্লুইটি তো সম্ভব নয়। এ কথা বলছো বটে তুমি, কিন্তু আমরা তো দেখি অধিকাংশ গুণী মানুষই গরিব ঘর থেকে আসেন। আমাদের অধিবাসীদের দেখে তো মনে হয় খিদে কাকে বলে তা তারা জানেই না। তাদের মাটির বাড়ির দেওয়ালে আঁকা ছবি থেকে
তাদের দেওয়া আলপনা দেখে, তাদের অতি সাধারণ কিন্তু সুরুচি সম্পন্ন সাজ পোশাক দেখে তো তোমার কথাটা সত্য বলে মানতে রাজি হয় না মন। সে কথাও ঠিক, তবে খিদের তো অনেক রকম থাকে, বাইরের খিদে, ভেতরের খিদে। যে খিদে তাদের এরকম বড় করে সেই খিদের ভেতরের খিদে, যে খিদে নিয়ে জ্বলতে জ্বলতে তারা আধারকেও জ্বালায়। এটা বোঝার কথা, বাইরে থেকে জ্ঞান দেওয়ার কথা নয়। তুমি বুঝবার চেষ্টা করলে বুঝবে। আচ্ছা, ওই পাখিটা যে বসে আছে ওটা কি পাখি? চেরি গাছটার দিকে চোখ তুলে গৌতম নারায়ণ বললেন, এই পাখিও চিনিস না? চলো, আমি যদি বাঁচি আরো কিছুদিন, তাহলে তোমাকে বিভিন্ন অভয়ারণ্যতে নিয়ে গিয়ে পক্ষী বিশারদ মানে অর্নিথোলজিস্ট করে দেব। নাগজিরাতে নিয়ে গিয়ে লেপিডপ্টেরিস্ট করে দেব। লেপিডপ্টেরিস্ট মানে কি? প্রজাপতি বিশেষজ্ঞ। ঝান্ডু প্রায় দৌড়ে এলো। চিড়ের পোলাও যে ঠান্ডা হয়ে যাবে স্যার, ডিমের স্ক্র্যাম্বলটা এখনই করব? করো, করতে করতে আমাদের চিড়ের পোলাও খাওয়া হয়ে যাবে। পাখিটা কি বললে না? কি সুন্দর হলুদ রং দেখো। এই পাখি তো শহরেও দেখা যায়, গোল্ডেন ওরিয়েল। তাই? আর ওই যে এক ঝাঁক পাখি এক্কা দোক্কা খেলার মতো লাফিয়ে লাফিয়ে চলছে, ছাই রঙা গায়ের রং, ওগুলো কি পাখি বলো তো? কি? ব্যাবলার। সব সময় কথা বলে। অনেকে ওদের বলেন সেভেন সিস্টার্স। তাই? এবার লক্ষ্মী মেয়ের মতো চিড়ের পোলাওটা খেয়ে ফেলো, এক্ষুনি স্ক্র্যাম্বলড এগস নিয়ে চলে আসবে ঝান্ডু, সেটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর কি হবে? চলো বনের মধ্যে ঘুরে আসি। কোনো বিশেষ গন্তব্যে? কোনো বিশেষ গন্তব্যে নয়, একই গন্তব্যে। যা বলো তুমি। দুপুরে কি খাবে এখনই ওদের বলে দাও। তোমার না খালি খাওয়া আর খাওয়া। তোমার না হয় দারুণ ভবিষ্যৎ, আমি আর এখন ফিগার দিয়ে কি করব? কেই বা আমায় দেখবে? আপনাকে তো কেউ শুধু চেহারার জন্য দেখে না। আজকে দেখে না, যখন আমার যৌবন ছিল তখন অবশ্যই দেখতো। আপনি কিচ্ছু জানেন না। যৌবনের সৌন্দর্য দেখে বোকা মেয়েরা, অগভীর মেয়েরা। আর বার্ধক্য পুরুষকে যে সৌন্দর্য দেয় তার কদর করে গভীর মেয়েরা। আপনার কত গুণ! আপনি তো শুধুমাত্র লেখক নয়, আরো কত গুণ আছে। গুণ না ছাই, ঘাটের মরার আবার গুণ। বড় বাজে কথা বলো তুমি। এবার বলো, বনের মধ্যে কোন দিকে নিয়ে যাবে আমাকে? তোমাকে পথ ভোলাবার জন্যে নিয়ে যাব। চম্পাজরণ নালা ধরে কিছুটা আধার পানির দিকে গিয়ে তারপরে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যাব ডান দিকে। প্রায় 40 বছর আগে সেখানে একটা মানুষকে খুব বাঘ মেরেছিলাম আমি। জঙ্গলও তখন ভীষণ ঘন ছিল, দিন মানেও মানুষ এদিকে আসতো না। সব জায়গার জঙ্গলই পাতলা হয়ে গেছে। আমাদের দেশের জনসংখ্যাই প্রকৃতির সবচেয়ে বড় শত্রু, বুঝলে তো? সর্বনাশ ঘটিয়েছি আমরা নিজেরাই ওই জনসংখ্যা বাড়িয়ে। এই জায়গায় আধার পানি নাম কেন? জায়গাটা খুব বড় বড় হরজাই গাছের নিচে বলে, মানে আগে ছিল। দিনের বেলাতেও আলো পৌঁছতো না, আর সেখান দিয়ে তীর করে একটা ছোট জলধারা বয়ে গেছে। সেখানটাতেই ছিল বাঘের জল খাবার জায়গা আর দিনের প্রিয় বিশ্রামস্থল। নির্জনে নিশ্চিন্তে দিবানিদ্রা লাগাতো এখানে বাঘ। আচ্ছা, হরজাই শব্দটার মানে কি? হরজাই মানে মিসেলেনিয়াস। যে কোনো অ্যাকাউন্টেই একটি মিসেলেনিয়াস শিরোনাম থাকে, তারই বাংলা হরজাই। বাংলা ভাষাতে যেসব অ্যাকাউন্ট রাখা হয় তার মধ্যে হরজাই খাতে বলে একটা অ্যাকাউন্ট হেড থাকে। জানো, এই একই নামের একটি জায়গা আছে নাগজিরা অভয়ারণ্যে। সেখানে বাঘ দেখার জন্য একটি লোহার হাইড আছে। নাগজিরাতে যাওনি কখনো বুঝি? সেখানে যাওয়ার পথে হাইওয়ে ডান দিকে আছে নবেগাঁও বার্ড স্যাংচুয়ারি। তবে মাইগ্রেটরি বার্ডস আসে শীতকালে। একসময় সেখানে রাজারা বার্ড শুটিং প্রিজার্ভ বানিয়েছিল। এখন এখন স্যাংচুয়ারি হয়ে গেছে।
বছরের এই সময় গেলেও হয়তো সামান্য কিছু দেখা যেতে পারে, কিন্তু আরেকটু গরম পড়লেই শুধু বক আর পানকৌড়ি। তুমি কত জঙ্গলে গেছো না, আমাকে নিয়ে যাবে? এনি টাইম। তোমাকে নিয়ে জঙ্গলে যাওয়াও একটা গভীর আনন্দ। তোমার মতো পেলব কোমল শুনটুনি মুনটুনি হলুদ বসন্ত পাখিকে নিয়ে জঙ্গলে যাওয়ার আনন্দই আলাদা। বছরের মধ্যে ধরো গড়ে 4 মাস তো আমি জঙ্গলেই থাকি। তুমি সঙ্গে গেলে তো আমি ভরতে যাই। বেশি বেশি, তুমি বড্ড বাড়াবাড়ি করো। যা করি তা যথেষ্ট নয়। জলিল মানিকুরির একটি শায়েরি আছে জানো? উর্দু শায়েরি আমি খুব কমই জানি। তবে শোনো, मैंने तो तुम्हें चाहा क्या इसमें खता है, ये तुम हो ये आईना, इंसाफ जरा करना। মানেটা কি হলো? মানে হলো আমি যে তোমাকে চেয়েছি সেটা কি খুব একটা অপরাধ হলো? এই নাও আয়না, আয়নাতে তোমার নিজের মুখ দেখে বলো আমি কি খুব অপরাধ করেছি? বেশি বেশি। তোমার দিকে তাকালে আমি মুগ্ধ হয়ে যাই। এই গাছগাছালি ফুল পাখি সব কিছুর পটভূমিতে তোমাকে দেখে মনে হয় তুমি নইলে মানাতই না। আমার বান্ধবীর সংখ্যা তো কম নয়। আজ নয় জীবনের শেষে এসে পৌঁছেছি, যৌবন এমনকি প্রৌঢ়ত্বও পেরিয়ে এসে। কম নারী তো আমার জীবনে আসেনি। তারা কেউই ফেলনা নয়, এক একজন এক এক রকম তাদের মনে এবং শরীরে। কিন্তু তুমি একেবারে অন্যরকম। তুমি কারোর মতোই নও। নাগপুরে কাটিয়ে দিলাম এতগুলো বছর, কিন্তু তোমার খোঁজ পেতে পেতে জীবনই শেষ হতে বসলো। এলেই যদি, এত দেরি করে এলে কেন? যা কিছু ভালো তা তো হঠাৎ করেই ঘটে, তাই না? তোমার মতো সাহসী নারীও আমি কখনো দেখিনি। বিবাহিতা হয়েও তুমি এত দুঃসাহসী হতে পারলে কি করে তাই ভাবি। সাহস সকলের বুকের মধ্যে থাকে। কোনো অঘটন পটিয়সী মুহূর্তে সে হঠাৎ করে বাইরে এসে তার কচিত বিভাময় চেহারাটা স্পষ্ট করে আমাদের সামনে প্রকাশ করে মাত্র, আর তখনই সে সাহসী বলে চিহ্নিত হয়ে যায়। কখনো কখনো মুখে কোনো চমৎকার বাক্য এসে গেলেই যদি সকলে লেখক হতে পারত, তাহলে আর দুঃখ ছিল কি? শুধু বাংলা ভাষা জানলেই কি কেউ লেখক হতে পারে? না বৈয়াকরণ হলেই? বৈয়াকরণ মানে? যার ব্যাকরণে পণ্ডিত তাঁদেরই বৈয়াকরণ বলে। বুঝেছি। ওলচিকি ভাষায় ডক্টরেট ডক্টর পবিত্র সরকারের মতো। ইয়েস। ওর ডাক্তারি নমুনা দেখার সুযোগ হয়নি, তবে ছোটদের পত্রিকাতে তার কিছু ছড়া পড়েছি। ছড়াও লেখেন নাকি? কেমন? ভালো? অত বড় ডক্টরেটের লেখার সমালোচনা করার মতো সাহস বা যোগ্যতা আমার কি আছে? সাহসের কথা বলেছিলে তুমি, আর একটু বলো। ধরো ফাইটার পাইলটদের কথা। তাদের মধ্যে সাহস অবশ্যই থাকার কথা, কিন্তু কখনো কখনো তাদের মধ্যে কেউ কেউ অবিশ্বাস্য সাহস দেখান, যেমন ব্যাটল অফ ব্রিটেনের ফাইটার পাইলটরা দেখিয়েছিলেন। পরদিন ব্রিটিশ পার্লামেন্টে প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল তার অননীকরণীয় ইংরেজিতে সেই পাইলটদের সম্পর্কে বলেছিলেন, নেভার ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড সো মেনি হ্যাভ ওড সো মাচ টু সো ফিউ। সংখ্যাতে তো তারা সামান্যই ছিল। আমি অবশ্য সাহসের প্রসঙ্গ তুলেছিলাম তোমার ব্যক্তি জীবনের প্রেক্ষিতে। তুমি যে আমার সঙ্গে হুট করে এরকম 7 দিনের জন্য জঙ্গলে চলে এলে, তাতে তোমার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষেরা রাগ করবেন না বা আহত হবেন না, এটা তো বিশ্বাসযোগ্য নয়। এই সবের তোয়াক্কা না করে তুমি চলে আসতে পারলে। আমি তো বাড়ির ড্রাইভার বা ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে লুকিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আসিনি। ওরা তো জানেন আমি কার সঙ্গে এসেছি। তা জানেন, তবে ওরা তো এও জানেন যে নির্জন জঙ্গলে তোমার আমার শারীরিক সম্পর্ক তো হতে পারে। সেটাও কি তারা মেনে নেবেন? শারীরিক সম্পর্ক তো কেউ কারোকে দেখিয়ে দেখিয়ে করে না মশাই। আর কোনো শিক্ষিত মানুষ, সে পুরুষই হোক কি নারী, শারীরিক সম্পর্ক করবার জন্যই এমন করে তেমন সঙ্গী সঙ্গে বাইরে আসে না। মানসিক সম্পর্কের মধ্যে থেকে তা উজিয়ে গিয়ে যদি শারীরিক সম্পর্ক হয়েও যায়, তার মধ্যে আকস্মিকতা থাকে না, কোনো প্রত্যাশার স্ফুরণ থাকে।
আর সম্পর্কটি তাতে পরিপ্লুত হয়। তুমি কি জানো, বিবাহ বা এক পুরুষ এক নারীর আজীবন সম্পর্ক, মানসিক সম্পর্ক, মানসিক এবং শারীরিক, সেটা বেশি পুরনোও নয়। শ্বেতকেতু নামের এক ঋষিপুত্র প্রথমে এই প্রথার প্রবর্তন করেন। তার বাবার নাম ছিল ঋষি উদ্দালক। শ্বেতকেতু তখন বালক মাত্র। সে একদিন দেখল অন্য একজন ঋষি তার মাকে নিয়ে চলে গেল। এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে তিনি তার বাবাকে জিজ্ঞেস করলেন, এটা কি হলো? বাবা বললেন, নারী ও গাভীর উপরে সব পুরুষেরই সমান অধিকার। যে কেউই যে কারো স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারে। তা এই ঘটনাতে উত্তেজিত হয়ে শ্বেতকেতু এক পুরুষ এক নারীর চিরজীবনের মতো সহবাসের প্রথা বিধিবদ্ধ করেন। সেই থেকে বিবাহ প্রথা চালু হয়। অথচ মজাটা দেখো, সেই উদ্দালকই পরে কামসূত্র লেখেন, যাতে পরে স্ত্রীকে কি করে অধিকার করতে হয় তার নানা প্রক্রিয়া লিপিবদ্ধ করেন। ভণ্ডামির চূড়ান্ত। তাই যেসব নারী ও পুরুষ স্বাবলম্বী, কোনো ব্যাপারেই শুধুমাত্র পারস্পরিক মন ও শরীরের অবিরাম আকর্ষণের বাঁধন ছাড়া অন্যের সঙ্গে প্রতি মুহূর্ত যুক্ত থাকবেনই যে, এমন কোনো মুচলেখা দেন না। অন্তত দেওয়াটা বাধ্যতামূলক নয়। আমরা যেমন কদিনের জন্য বাইরে এসেছি, এই স্বাধীনতা স্বামী স্ত্রীর সম্পর্ককে আলগা না করে বরং দৃঢ়ই করে। এতে কোনো পাপ নেই, ভ্রষ্টতাও নেই। গৌতম নারায়ণ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি যথার্থই আধুনিক তৃতি। তোমার মতো মেয়ে আমি কখনো দেখিনি। তাছাড়া তুমি যেমন সুন্দরী এবং কৃতি, তোমার প্রতি তো অনেক পুরুষই নিশ্চয়ই আকৃষ্ট হয়। তুমি তো তাহলে প্রায়ই এমন শৈরিনীর মতো ব্যবহার করতে পারো। এমন করলে তোমার স্বামীর সঙ্গে তোমার সম্পর্কটা থেকে চিড় ধরবে না? তুমি একেবারে ভুল। আমার যে চাইয়ের অভাব নেই সে কথা আমি বলবো না, কিন্তু আমার 5 বছরের বিবাহিত জীবনে আমি এই প্রথমবার এই স্বাধীনতা নিয়েছি। স্বাধীনতার অপব্যবহার কিন্তু করিনি। আর আমি ঘর ছেড়ে 7 দিনের জন্য বাইরে এসেছি গৌতম নারায়ণ চৌধুরীর সঙ্গে, যাকে সকলেই চেনে, সম্মান এবং সম্ভ্রম করে। আমি জানি তো, নাগপুরে ফেরার পরে আমার ধৈর্যটি অধীর আগ্রহে আমার 7 দিনের অভিজ্ঞতা জানার জন্য অপেক্ষা করে থাকবে। এই 7 দিন সেও যে নীলের উপোস করে ব্রহ্মচারী বৃত্তি পালন করবে এমন দিব্যি তো সে আমাকে দেয়নি। সেটা তুমি ঠিকই বলেছ। প্রত্যেক সম্পর্কই মুক্তির উপরে নির্ভর করে। বাঁধনের মধ্যে সম্পর্ক কোনোদিনও মাটি পায় না। 100 বার সত্যি কথা। তুমি কি জিড্ডু কৃষ্ণমূর্তি পড়েছ? পড়েছি, স্টেটসে একবার দেখা হয়ে গিয়েছিল। ওর এক আমেরিকান চেলা ছিল, স্টুয়ার্ট গিল, আমার বিশেষ বন্ধু। ও নিয়ে গিয়েছিল আমাকে। আমার না হয় বয়স হয়েছে, তুমি এই বয়সেই জিড্ডু পড়েছো জেনে অবাক হচ্ছি। পড়াশোনার সঙ্গে বয়সের কি সম্পর্ক? আমাদের বাড়িতে যে লাইব্রেরিটি আছে তা হয়তো নাগপুর শহরের মধ্যে শ্রেষ্ঠ। কোন বিষয়ের উপর বই যে নেই তা বলে শেষ করা যায় না। তা তো হলো, কিন্তু হঠাৎ কৃষ্ণমূর্তির কথা তুললে কেন? এই জন্যে তুললাম যে ওর একটি কথা মনে পড়ে গেল। কি কথা? উনি বলেছিলেন, ইফ ইউ লাভ সামথিং অর সামওয়ান, সেট ইট ফ্রি। ইফ হি অর শি কামস ব্যাক টু ইউ, দে আর yours. If he or she does not, they were never meant to be. বাহ, সুন্দর কথা তো। আর কতটা ভেতরে নিয়ে যাবে আমাকে? যতখানি ভেতরে নিয়ে যেতে পারি। কি মন কি শরীর, ভেতর পানে যাওয়াই তো আমাদের উদ্দেশ্য। গভীরে না গেলে ধনরত্ন তুলবে কি করে? তুমি দর্থক কথা বলতে খুব ভালোবাসো, তাই না? ওটা কি গাছ? পাতলা ফিনফিনে পেলব লালচে ফুল ফুটেছে গাছময়। যারা ও গাছ চেনে না তারা সকলেই এই ভুল করে। তুমি ভাগ্যবতী যে বসন্ত বনে এসেছো। ওই গাছ কুসুম গাছ। ওগুলো ফুল নয়, পাতা, নতুন পাতা। শহুরে রবীন্দ্রসঙ্গীত গাইয়েরা কুসুম বনেতে শব্দটি উচ্চারণ করে বটে, কিন্তু কুসুম গাছ না দেখলে সেই গানের ওই বাণীর তাৎপর্য কখনোই বোঝে না। আমাদের দেশে বসন্তের বনের মতো সুন্দর বন পৃথিবীর আর কোথাও খুঁজে পাবে না। এমন রঙের বাহার, এমন গন্ধের পিচকিরি, এমন বন মর্মর সত্যিই কোথাও নেই। পশ্চিমী দেশের বন সুন্দর হয় হেমন্তে, অটামে, ওরা বলে ফল, কিন্তু সে শুধুই পাতার বাহার।
আমাদের দেশের মতো বর্ণ, গন্ধ, শব্দ, স্পর্শর বৈচিত্র্যের মতো বৈচিত্র্য আর কোথাও নেই, ভারতীয় নারীদেরই মতো। তুমি যখন গাও, একলা বসে হেরো তোমার ছবি এঁকেছি আজ বসন্তী রং দিয়া, খোপার ফুলে একটি মধুলোভী গুঞ্জরে, ওই গুঞ্জরে বন্দিয়া। তখন কি তুমি বোঝো যে বাসন্তী আর বসন্তীতে তফাৎ আছে? ছেলেবেলাতে সরস্বতী পুজোর সকালে কি ছেলে কি মেয়ে সকলেই যখন আমরা ধুতি বা শাড়ি পরতাম হলুদ রঙে চুবনো, তখন বলতাম বাসন্তী রঙা। এই বাসন্তীর সঙ্গে বসন্তর যোগাযোগটা অনেক বেশি ছিল, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশরাই জানতো না যে শব্দটি বাসন্তী নয়, বসন্তী। গাছটার নাম বসন্তী। বেশ লম্বা, দোহারা চেহারা, তন্নি মেয়ের মতো, আর তাতে হালকা হলুদ ফুল ফোটে, তারপর ঝরে পড়ে যায়। কোথাও দোলের আগে ফোটে, কোথাও পরে। শান্তিনিকেতনে অনেকের বাড়িতে ওই গাছ দেখতে পাবে। সে গানের পরের পংক্তি, কনক চাঁপা একটি দুটি কুড়ি, পড়ছে ঝরি ঝরি তোমারে বন্দিয়া। দোলন চাঁপা, কাঠালি চাঁপা শহরে দেখা যায় অনেকই। দোলে প্রেমের দোলন চাঁপা হৃদয়ে আকাশে, কিন্তু কনক চাঁপা একটু ফাঁকা জায়গা ছাড়া বিশেষ দেখা যায় না। ভারতের বনাঞ্চলে কনক চাঁপার চেয়ে উঁচু আর কোনো গাছ নেই। আর সত্যি এই গাছের ফুল অনবরত ঝরতে থাকে, একটি দুটি করে, প্রায় নিঃশব্দে। এই চম্পাচরণ বন বাংলোতে একটি কনক চাঁপা গাছ আছে। তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্য মনে। এই গানটির সঞ্চারী কিংবা আভোগে কনক চাঁপা শব্দটি আছে। চাইল রবি শেষ চাওয়া তার কনক চাঁপার বনে, তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্য মনে। আমি বোধহয় একটু বেশি কথা বলছি। বনের মধ্যে এসে বনের কথা শুনতে হয়, নিজেরা কথা কইতে হয় না। চলো সামনের ওই ছোট টিলাটার ওপরে বসি। তুমি আগে বসো না, আমি আগে ভালো করে দেখে নি। ফাঁক ফোকরে সাপ বা বিছে থাকে, বিচেই বেশি। আমাদের দেশেও টারান্টুলার মতো বিচের অভাব নেই, বুঝলে তো। তবে ওদের ভয় বেশি গ্রীষ্মে ও বর্ষাতে। টিলাটাতে আগে উঠে গৌতম নারায়ণ ভালো করে দেখে নিয়ে ধৃতিকে ডাকলেন। পূর্ব আফ্রিকার সেরেঙ্গেটি প্লেন্সে এরকম বড় ছোট টিলা এবং টিলার সমষ্টি দেখা যায়, তাদের বলে কবজে। উচ্চারণ কিন্তু কপি। কপিদের ওপরে বিকেলের আলো মরে এলে সিংহ বা একাধিক সিংহ বসে চারধার নিরীক্ষণ করে কোথায় কি জানোয়ার চড়ছে। এই কপিগুলো কিন্তু ন্যাড়া জায়গাতে থাকে, ধারে কাছে অধিকাংশ ক্ষেত্রেই কোনো গাছ টাছ থাকে না। ওরা বড় বেআব্রু জানোয়ার, আমাদের দেশের বাঘ বা লেপার্ডের মতো নয়। তারা সব সময় আব্রু মানে, এমনকি শিকার ধরার সময় কখনো বেআব্রু হয় না। ভালোই বলেছ। তুমি কবে গেছিলে আফ্রিকাতে? প্রায় তোমার জন্মের কাছাকাছি সময়। কতদিন হয়ে গেল, এখন নিশ্চয়ই অনেক বদলে গেছে। ফেরার সময় সেশেলস আইল্যান্ডে গেছিলাম, দেখার মতো সুন্দর জায়গা। আর কখনো যাবে না? গেলেই হয়। আফ্রিকা রিভিজিটেড, কিনিয়ার মাসাই মারা, নাইরোবি, তানজানিয়ার লেক মানিয়ারা, গরঙ্গরো, পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর মৃত আগ্নেয়গিরি। তারপরে সেরেঙ্গেটি প্লেন্স, মাঝে এন্ডুটো সাফারি লজ, আর্নেস্ট হেমিংওয়ের প্রিয় শিকার ভূমি। তুমি কি ব্লু হিলস অফ আফ্রিকা বইটি পড়েছ? পড়ে ফেলো। স্টুয়ার্ট গ্রাঞ্চার আর ভিভিয়ান লি ছিলেন স্লোজ অফ কিলিমাঞ্জারো ছবিতে। ভারী সুন্দর ছবি, দেখেছো ছবিটা? না। তুমি আর কোত্থেকে দেখবে, তুমি তো ভোরের শিউলি। সমরেশ বসুর একটি উপন্যাস ছিল বিকেলে ভোরের ফুল, সেটির ছবিও হয়েছিল। উত্তম কুমার নায়ক ছিলেন, নায়িকা কে ছিলেন মনে নেই। সম্ভবত দীঘায় শুটিং হয়েছিল, বহুদিন আগের দীঘা। সত্যি তখন পৃথিবীতে মানুষ কত কম ছিল, কত সুন্দর, কত বাসযোগ্য ছিল পৃথিবীটা। এবারে কিন্তু আমরা একেবারে চুপ করে বসে থাকব। পাখির ডাক, বন মর্মরের শব্দ, বনের কথা চুপ করে শুনব। তার আগে আমার কাছে একবার এসো, খুব কাছে। খুব কাছে সরে এলো ধৃতি। কাছে এলে অনেকক্ষণ ধরে গভীর এক চুমু খেলেন তাকে গৌতম নারায়ণ। তোমার জামাটা খোলো। এখানে? এখানেই তো। ঘেমে চুমে একাকার হয়ে গেছি।
হলেই বা। আর শোনো, চম্পাচরণে যে কদিন আছো ভিতরের জামাটামা পরো না, যাতে আমার পাখি দুটিকে যখন খুশি বিনা বাধায় ছুঁতে পারি, মুঠি ভরে ধরতে পারি, ঠোঁট ছোঁয়াতে পারি শিশুর মতো। আর আজ জ্যোৎস্না রাতের বনের মধ্যে আমার কাঠবিড়ালিকে আদর করব। কাঠবিড়ালি কি? জানো না? না তো। অনুক্ষণ বয়ে বেড়াচ্ছ, নিজে মালিক হয়ে তুমি নিজেই চেনো না। অমনি হয়, যার অসীম ধন থাকে সেই হিসেব রাখে না তার কি আছে আর কি নেই। গৌতম নারায়ণ প্রথমে স্তন স্পর্শ করলেন, তারপর চুম্বন করলেন, তারও পরে মাতৃস্তনের মতো পান করতে লাগলেন। আরামে আবেশে স্তনবৃন্তটিকে গৌতম নারায়ণের মুখের অনেকখানি ভেতর পর্যন্ত ঠেলে দিল ধৃতি। গৌতম নারায়ণের মনে পড়ে গেল কোথায় যেন পড়েছিলেন, যে পুরুষ যখন যে নারীর স্তনে ঠোঁট রাখে সেই পুরুষ তখন সেই নারীরই। ধৃতির সারা শরীরে রিকিঝিকি উঠল। এই রিকিঝিকির কথা শুধুমাত্র মেয়েরাই জানে, পৃথিবীর সব মেয়েরাই বোধহয় জানে। শেষ হল শ্রী বুদ্ধদেব গুহর উপন্যাস চম্পাঝরণের প্রথম পর্ব। নমস্কার। নমস্কার। আজকে আমরা শুনব শ্রী বুদ্ধদেব গুহর উপন্যাস চম্পাঝরণের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। প্রথম পর্বে আমরা শুনলাম যে গৌতম নারায়ণ এবং ধৃতি দুজনে মিলে বেড়াতে গেছে চম্পাঝরণে, একটি ফরেস্ট এরিয়া। গৌতম নারায়ণ যে এই ধরনের ফরেস্ট এরিয়া খুব পছন্দ করেন সেটা আমরা জানলাম। গৌতম নারায়ণ এবং ধৃতির বয়সের ডিফারেন্সটাও আমরা বেশ ভালো করেই জানলাম, কিন্তু এই বয়সের ডিফারেন্স থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে একটা আলাদা রকমের ঘনিষ্ঠতা আছে সেটাও আমাদের কাছে পরিষ্কার। এবং সেই ঘনিষ্ঠতা মন, শরীর, আত্মা, বোধহয় সব কিছু নিয়ে। ধৃতি ম্যারিড, কিন্তু তার গৌতম নারায়ণের সাথে একা এই চম্পাঝরণে ছুটি কাটাতে আসার মধ্যে কোনো রকম দ্বিধা, কোনো রকম গিল্ট নেই। এক অন্য বস্তু দিয়ে গড়া ধৃতি বলে এই মেয়েটি, সেটা বোঝা গেল। এখন দুজনে মিলে যে এরিয়াতে বেড়াতে গেছে সেই এরিয়াটা যে খুব একটা সেফ তা নয়, কারণ একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে গৌতম নারায়ণের খোঁজ করতে কয়েকটি র্যান্ডম ছেলে এসেছিল ধৃতির কাছে। মানে ঠিক ডিরেক্টলি ধৃতির কাছে নয়, ধৃতি যে মেয়েটির সাথে রাত্রিবেলা থাকতো সেই মেয়েটির কাছে খোঁজ করতে এসেছিল, এবং সেই মেয়েটি বোকার মতো বলেও দিয়েছে গৌতম নারায়ণ কোথায় থাকেন, কোথায় আছেন। দেখা যাক, যেহেতু এটাই অন্তিম পর্ব, আমরা এই পর্বের শেষে জানতে পারব কি অন্তিম পরিণতি হয় গৌতম নারায়ণ এবং ধৃতির। শুরু করছি চম্পাঝরণের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। অন্য কেউ হলে হয়তো মোবাইলে ড্রাইভারকে ডেকে আনতেন, তারপরে ফেরার সময় গাড়ি করে বাংলোতে ফিরতেন। কিন্তু গৌতম নারায়ণ যতক্ষণ বনে থাকেন ততক্ষণ প্রতিটি মুহূর্ত বনকে উপভোগ করেন, আর সঙ্গে সঙ্গিনী থাকলে তাকেও। বাংলোতে ফিরে হাত মুখ ধুয়ে খেতে বসার আগে খুব ধীরে ধীরে একটি বিয়ার খেলেন।
বিয়ার পুঁতে রেখেছিল কেরকেরে চম্পাঝরণ নালার বালির নিচে। বালির ওপর দিয়ে জল বয়ে যাচ্ছিল। পোঁতাটাও যেমন গোপনে সেরেছিল, সেখান থেকে বিয়ারের বোতল তুলে আনাটাও তেমনই গোপনেই সেরেছিল। কেউ জানতে পারলে রাতারাতি সব বোতল হাফিস হয়ে যেত। যারা মহুয়া ছাড়া আর কিছু খেতে পায় না, তাদের শহর থেকে আসা সাহেবদের পানীয়ের প্রতি খুব লোভ। টাকা পয়সা তারা চুরি করে না, কিন্তু এসবের প্রতি তাদের লোভ খুবই তীব্র। আর এই লোভ তারা সংবরণ করতে পারে না। তুমি কি স্যান্ডি খাবে একটু ধৃতি? লেমনের আছে কিন্তু। না, থ্যাংক ইউ। ইউ নো, আই এম অলরেডি ড্রাঙ্ক উইথ লাইফ। আমার বাবা এবং স্বামীও এসবের খুবই ভক্ত, কিন্তু আমি নিজে কখনো টান বোধ করিনি। টান তো নেই, বরং বিতৃষ্ণাই আছে। A kind of repulsion, you know. ভালো। ভালো কেন বলছো? কিছু জিনিসের প্রতি বিতৃষ্ণা থাকা ভালো, তাহলে অন্য অনেক কিছুর প্রতি তৃষ্ণাটা তীব্রতর হয়। অদ্ভুত অদ্ভুত কথা বলো তুমি। আমি নিজেই যে অদ্ভুত। অরহরের ডালটা কিন্তু খুব ভালো রেঁধেছে। খেয়ে কিন্তু মনে হচ্ছে এটা ঝান্ডুর রান্না নয়, নিশ্চয়ই চিনচি কেটে রেঁধেছে। বন বাংলোর চৌকিদারের রান্নাতে আলাদা স্বাদ থাকে। এদের মতো রুটি করতেও শহরের বাবুর্চিরা সচরাচর পারে না। বাসমতি চালের পোলাও চমৎকার রাঁধে এরা, কিন্তু তুলাই পাঁচি চালের ভাত ঝান্ডু যেমন রাঁধবে তেমন চিনচি কেটে হয়তো রাঁধতে পারবে না। আবার কাঁচা আমের চাটনি, ধনে পাতার ওই কাঁচা লঙ্কা দিয়ে কেরকেরে এমন বানায় তেমন আর কেউই পারে না। তবে এখন তো কাঁচা আম আসেইনি গাছে, এখনও তো মুকুলই। আমের মুকুল আর কাঁঠালের মুচির গন্ধে এখন চারদিক মম করে, ঘোর লেগে যায়। তার সঙ্গে মহুয়ার গন্ধও তো থাকে। তা ঠিক। খাবার টেবিলের পাশেই ঝান্ডু দাঁড়িয়েছিল, কি লাগবে না লাগবে দেখছিল। হ্যাঁ রে, রাতে কি রান্না হচ্ছে ঝান্ডু? কাল তো শিওনি থেকে কেরকেরে কচি পাটা নিয়ে এসেছিল, সাঁতলে রেখেছি। আজকে দিদিমণি থাকবেন, ভাবছি রাতে বিরিয়ানি রাঁধবো। তুমি পাশের ঘরে ভালো করে বিছানা করে দিও। মশারি টাঙাতে হবে নাকি? মশারির মধ্যে শুতে হলে কিন্তু আমার দম বন্ধ হয়ে আসে, পারি না। গ্রীষ্মকালটা তো এসি চলে নাগপুরে, ঝামেলাটা হয় শীতকালে। সঙ্গে তো হিট নিয়ে এসেছি, ভালো করে হিট দিয়ে দেবো, লাগবে না মশা। তাছাড়া এখনও তো ঠান্ডা আছে, খুব একটা নেইও মশা। রাত 7টা-8টার পরে ততটা থাকেই না। অন্য জঙ্গলের চেয়ে মশা এখানে কমই আছে। বিরিয়ানির সঙ্গে আর কি কি রাখছিস? আপনি বলুন। ঝান্ডু তার সাহেবের হঠাৎ খুশিতে নিজেও খুশি হয়ে গেল। কি খাবে ধৃতি? চপ খাবে নাকি? চাপ তো খাই। ঝান্ডু কি কাবাব করতে পারবে? সব কাবাব ভালো পারে না, তবে শিক কাবাব আর স্বামী কাবাবটা ভালোই করে। যদিও সব কাবাবিও ভালো করে বলে দাবি করে। বারা কাবাব খাবে? আমাদের নাগপুরে গন্ডোয়ানা ক্লাবের ইসমাইল, সে বাবুর্চি, খুব ভালো বানায়। ক্লাবে তো আমরা যাই না, বিয়ের আগেও যাইনি বিশেষ। বাবা বহুদিনের মেম্বার, কিন্তু বাবার তো সময়ই নেই। রাত 1টা অবধি তো মক্কেলদের গাড়ির লাইন লেগে থাকে। একমাত্র ওই শুক্রবার সন্ধেবেলা কাজ করেন না, কিন্তু ওই একটি সন্ধে নানা নেমন্তন্ন থাকে। পারিবারিক, সামাজিক, গানের অনুষ্ঠান কত রকম। আর তোমার স্বামী? সে তো ক্লাব কালচারকে দু চোখে দেখতে পারে না, বলে গসিপ মঙ্গারদের আড্ডা। অন্যে নিয়ে যেতে চাইলেও যায় না। ওই ওর এক বন্ধু আছে কাশালকার, তার সঙ্গে কখনো কখনো রবিবার সকালে টেনিস খেলতে যায়। গেলে অবশ্য গন্ডোয়ানা ক্লাবেই যায়। তাই কোন ক্লাবে কি খাবার ভালো পাওয়া যায় আমার তো জানা নেই বাবা। কাবাবি যদি খেতে চাও তাহলে তোমাকে একবার লখনৌ যেতে হবে। টুন্ডের দোকানের মুসলমানি খাবার না খেলে লখনৌ যাওয়াই বৃথা। মানুষটির নামই কি টুন্ডে? তার নাম যে কি
তা ওটা সবাই ভুলেই গেছে। ঠোঁটোর এমনই প্রতাপ, বিরিয়ানিও খারাপ করে না। যদি আবারও যাও তবে তুমি নিয়ে যেও আমাকে, মাধুকরীর ঠোঁটা বাইগার মতো। নিশ্চয়ই নিয়ে যাব। ইট উইল বি মাই প্লেজার। ওখানে বাসুদেব ব্যানার্জি আছে, বেঙ্গলি ক্লাবের কেউকেটা, বলরামপুর চিনি মিলের সর্বা, ওদের চমৎকার গেস্ট হাউস আছে। তবে মহারাষ্ট্রের বন বাংলোর মতো একমাত্র অসুবিধা এই যে নিরামিষ, কিন্তু বাঙালি রাঁধুনি, মারোয়ারি রান্নাতে ওস্তাদ। কারিটা যা করে না কি বলবো, মারোয়ারিদের বাড়িতেও অত ভালো কারি হয় না। তুমি যদি সত্যি যাও তাহলে লখনৌ থেকে তোমাকে দুধোয়া ন্যাশনাল পার্কেও নিয়ে যাব। বিলি অর্জুন সিং এর দুধোয়া? তো সেই মানুষটি নিশ্চয়ই অনেকদিন আগেই পটল তুলেছেন। বালাই 60, গত গ্রীষ্মেও গেছিলাম। সিং সাহেবের বয়স এখন মোটে 95, এখনও নিজে মারুতি জিপসি চালিয়ে জঙ্গলে ঘুরে বেড়ান এবং 70 কিলোমিটারের কমে চালান না। হ্যাঁ, তবে আগের চেহারাটা আর নেই। আর চেহারাই বা চিরদিন একই রকম থাকে। আমিও তো যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজেকে চিনতেই পারি না, কি বিচ্ছিরি হয়ে গেছি। তুমি ভাবছো তাই। বয়সের সঙ্গে সঙ্গে কি পুরুষ কি নারী দুইয়েরই চেহারার এক দীপ্তি পায়। অভিজ্ঞতার দীপ্তি তাদের উজ্জ্বল করে তোলে, বুঝেছ? তোমাকে তো আমি দেখছি গত 25 বছর। তোমাকে একটা কথা বলি, তোমার অভিজ্ঞতা, যশ, প্রতিপত্তি তোমাকে আগের থেকে অনেক সুন্দর করেছে। ছেলেদের কথা জানি না, মেয়েদের চোখে তুমি আগের থেকে অনেক সুন্দর হয়েছ। তোমার চোখে? অবশ্যই। নাগপুরে ফিরেই চোখের ডাক্তারের কাছে যেও, তোমার চোখ নিশ্চয়ই খারাপ হয়েছে। এই তর্ক থাক। আচ্ছা, দুধোয়াতে লখনৌ থেকে কিভাবে যেতে হয়? কেন, গাড়িতে, বাসেও যাওয়া যায়। কিন্তু তুমি কোন দুঃখে বাসে যাবে? যেতে হয় লখিমপুর খিরি হয়ে। আখেরই রাজত্ব সেখানে, একটার পর একটা চিনির মিল। সত্যি নিয়ে যাবে একবার? মিথ্যে বলবো কেন? তুমি তারিখ ঠিক করে বলবে, আমি অমিতাভকে আগাম জানাবো। এই তো বললে বাসুদেব ব্যানার্জি, অমিতাভ আবার কে? ক্লাবের অমিতাভ সিনহা। ওরা সবাই বেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত, বুঝলে তো। অমিতাভর সুন্দরী স্ত্রী এনাক্ষী ওই ক্লাবের লিটারারি সেক্রেটারি। দেখেছ, রাতের মেনু ঠিক করতে গিয়ে কোথায় চলে গেলে তুমি। বিশ্বভ্রমী মানুষদের নিয়ে এই বিপদ। ঠিক, ব্যাক টু দ্য টপিক। কি রাঁধবে বিরিয়ানির সঙ্গে? বারা কাবাব? তাই হোক, নাইবা হলো নাগপুরের গান্ডোয়ানা ক্লাবের ইসমাইল বাবুর্চির মতো উমদা। আসলে বারা কাবাবটা না ভালো হয় গরুর। না বাবা, থাক। আমার ওই বিফ স্টেক পর্যন্তই দৌড়, তাও ওভার ডান করে, একদম মানে ওয়েল ডানও না, ওভার ডান। অন্যরকমভাবে রান্না আমি একদম খেতে পারি না। গরুর ডাল না? রক্ষে করো। কচি বাছুরের বা ভিলের স্টেক খাবে লন্ডনে, দেখবে কি জিনিস। সারা পৃথিবী ঘোরার না এই দোষ। সব কিছুর মধ্যেই দোষগুণ মিলিয়েই থাকে, কি করব। এক কথা থেকে অন্য অনেক কথা মনে পড়ে যায়। নিজেকে সব জানতা প্রতিপন্ন করার জন্য এরকম করি না, কিন্তু আসলে আমি ভীষণই খাদ্যরসিক। তবে কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে নই। তুমি তো জীবন রসিকও বটে, আর তোমার তো অনন্ত যৌবন। তুমি তো কখনোই বুড়ো হবে না। অমন অভিশাপ দিও না, বুড়ো হওয়ার মজা শুধু বুড়োরাই জানে। তুমি বেঁচে গেছো যে আমার বাবার খপ্পরে পড়নি। তিনি অনেক দিন আগেই গত হয়েছেন। তার বন্ধু বান্ধবেরা বাবা সম্বন্ধে বলতেন, মিস্টার নারায়ণ বিলিভস দ্যাট দি ওনলি ওয়ে টু দ্য হার্ট ইজ থ্রু দ্য স্টমাক। ধৃতি হেসে উঠল গৌতম নারায়ণের কথা শুনে। আরে আর কি রেঁধেছিস ঝান্ডু? আলু পোস্তটা তো খেলেনি না স্যার, ভাতের পাশে বাটিতে পড়ে রইলো, খান এবারে। আর ডিমের কারি করেছি, কাঁচা লঙ্কা, গরম মশলা আর কারি পাতা দিয়ে। তারপরে আমড়ার টক আছে আর রাবড়ি। রাবড়ি এখন খাবো না আমি, রাতের বেলা ডিনারে মুচমুচে পরোটা দিয়ে খাবো। আগে কাবাব, পরে রাবড়ি। যা তোমার খুশি। এই জঙ্গলে কারি পাতা কোত্থেকে পেলে ঝান্ডু?
চম্পাচরণ বস্তিতে হাটে ওঠে। যদিও কেরকেরে এনেছে শিওনি থেকে, ধনেপাতাও এনেছে, কাবাবে দেবে। তবে শীতকাল ছাড়া টাটকা ধনেপাতা পাওয়া যায় না। এখানকার কিন্তু ফুলকপিও বিখ্যাত। এখনকার ধনেপাতাতে তো তেমন স্বাদ নেই। ও জানতো না যে এই বাংলোর বাবুর্চিখানার পাশেই দুটি কারি পাতা গাছ আছে। পাতা ছেঁড়ো, দো, রান্নায় দাও। তো ধনে পাতার চাটনি করলে না কেন? যাকে রাতে করব এখন, কাঁচা লঙ্কা আর সামান্য চিনি দিয়ে, এবং একটু কাঁচা টমেটো। গো দিদিমণি, পাকা টমেটো দিলে ভ্যাদ ভেদে হয়ে যায়। বাবা, তুমি তো অনেক জানো। এখানে 3 দিন থাকলে আমিও নির্ঘাত এক্সপার্ট রাঁধুনি হয়ে যাব। তুমি রান্না করো না? বিয়ের আগে তো আমি ব্যাঙ্গালোরে পোস্টেড ছিলাম, একটা মাল্টি ন্যাশনাল অ্যাডভার্টাইজিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, ওই কপি রাইটিং ডিপার্টমেন্টে। ব্যাঙ্গালোরে কাজের লোক পাওয়া ভারী অসুবিধে। আমার কোনো লোক ছিল না। একজন ঠিকের লোক ওই ঘরদোর ঝাড় দিয়ে পুছে দিত। আমি মাইক্রোওয়েভ ওভেনে ভাত কিংবা খিচুড়ি বানাতাম। আমার কলিগরা কেউ যদি কাজে নাগপুরে যেত, তখন টিফিন ক্যারিয়ারে করে মা নানা রকম রান্না করে পাঠিয়ে দিতেন, আর আমি সেগুলো ফ্রিজে রেখে দিতাম। একটু একটু করে বের করে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিয়ে নিজের তৈরি ভাত দিয়ে মেখে নিতাম। কি খাবার পাঠাতেন? নানা রকম, চিংড়ি মাছের মালাইকারি, চিতল মাছের মুঠা, দই মাংস, ইলিশের পাতুরি। নাগপুরে মা যে এমন মাছ কেমন করে জোগাড় করতেন তা মাই জানে। বাবার নানা জায়গার মক্কেলরা জোগাড় করে দিতেন নানা জায়গা থেকে। সবাই জানতেন যে মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করে। রান্না কিন্তু মেয়েদের একটি মস্ত গুণ। জানি তো। জানোই যদি, তো মায়ের কাছ থেকে শিখলে না কেন কিছু কিছু রান্না? শিখলেই পারতাম, কিন্তু নিজে রান্না করলে বেশি করে খাওয়া যায় না। তাই আমার তো তাই মনে হয়। যারা অ্যাফোর্ড করতে পারে তারা বই পড়বে, গান শুনবে, টিভিতে ভালো প্রোগ্রাম দেখবে। রান্না করে সময় নষ্ট করবে কেন? তুমি কি রান্না করতে পারো গৌতম দা? শুধু পারি না, খুবই আনন্দ পাই রান্না করে। তবে নিজের জন্য নয়, কিন্তু মানুষকে খাওয়াতে। তো সেই ভাগ্যবতী মানুষদের মধ্যে আমি কি কখনোই পড়তে পারি না? অবশ্যই পারো। এখানেই তোমাকে রান্না করে খাওয়াতাম। দেখি এবারে তোমাকে কিছু করে খাওয়াতে পারি কিনা। আচ্ছা। খেয়ে উঠে ওরা বারান্দায় ইজি চেয়ারে বসেছিল। গৌতম নারায়ণ আজকাল দুপুরের খাবার পরে একটু শুয়ে নেন, অ্যানজিওপ্লাস্টি হওয়ার পর থেকে ঘণ্টাখানেক। ধৃতি একটু গড়িয়ে নিল তার ঘরে। ধৃতির ঘরটা থেকে আধার পানির পথটা দেখা যায়। লাল রঙা পথটা নানা গাছগাছালির মধ্যে দিয়ে একটা হঠাৎ বাঁক নিয়ে বাঁ দিকে বসন্ত বনের মধ্যে ঢুকে গেছে। কোথায় যে গেছে তা বাঁক নেওয়ার পরে আর দেখা যায় না। পথের মোড়েই পাশাপাশি 4-5টা শিমুল গাছ লাল লাল হয়ে রয়েছে। পথের উপরেও পড়ে রয়েছে অনেক ফুল। শিমুল তো আছেই, পলাশেরও রীতিমতো জঙ্গল। পলাশের গালিচা পাতা বনের মধ্যে। ছেলেবেলাতে বাবার সঙ্গে বসন্তোৎসবে শান্তিনিকেতনে যাবার সময় জিটি রোড ছেড়ে ডান দিকে কাঁচা লাল পথে যেতে যেমন থাকতো, টায়ারের নিচে ফুল ডোলে ডোলে সেই পথ দিয়ে যেতে খুবই অপরাধী লাগতো। দিনের এই সময়ও ঝিঁঝি ডাকছে করতালের মতো আওয়াজ করে। কি বিচিত্র লীলা খেলা প্রকৃতির। ধৃতি জানত ঝিঁঝি বুঝি শুধু রাত নামার পরেই ডাকে। মুগ্ধ হয়ে চেয়েছিল বাইরে জানলা দিয়ে ধৃতি। কতক্ষণ যে কেটে গেছে খেয়ালই ছিল না। নাগপুরের এত কাছে যে এত সুন্দর জায়গা থাকতে পারে ও তো ভাবতেই পারেনি। এমন সময় গৌতম নারায়ণ ডাকলেন বারান্দা থেকে। আমি উঠে গেছি, তোমার ইচ্ছে করলে এসো। আসছি। ধৃতি বারান্দাতে এসে বলল, এই ইচ্ছের কথাতেই শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা কথা মনে পড়ে গেল। কোন কবিতা? সকাল থেকে আমার ইচ্ছে এক ধরনের সাহস দিচ্ছে, উড়ে না যাই। বেচারি অনেকই কষ্ট পেয়েছেন সমসাময়িক কবিদের কাছ থেকে, তবু অন্যদের সমতায় নিজেকে নামিয়ে আনেননি কখনো। অন্য উচ্চতাতে অবস্থান করতেন। এতদিনে সরল পাঠকেরা বুঝতে পারছেন। কবির পোশাক পরা অকবিরা বুঝেও না বোঝার ভান করে রয়েছেন। তবে এটা ঠিকই বুঝেছেন যে প্রকৃত কবি হওয়া
আর পদ্ম বাগানও এক নয়। আর কথা না বলে গৌতম নারায়ণ সেই বসন্ত বনের দুপুরের সামনে চেয়ে বসে রইলেন। ধৃতি বুঝতে পারল এখন কথা বলার সময় নয়, বন বাণী শোনার সময়। ও তার পাশের চেয়ারে চুপ করে বসে রইল। ও ভাবছিল যাদের শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছে তারাও যে সাধারণ মানুষ এ কথা না জানাই ভালো। গৌতম নারায়ণ শক্তির যেসব সমসাময়িক কবিদের কথা বলছিলেন তাদের উপেক্ষা করাই বোধহয় ভালো, না করলে নিজেকেও কুলুষিত করতে হয়। তাদের মধ্যে অন্তত দু একজন ব্যতিক্রম ছিলেন। কে? নাম না করাই ভালো, তাদের বিতর্ক উঠতে পারে। তাই বুঝি? আমার তো তাই মনে হয়, তবে এটা আমার ভুলও হতে পারে। কিছুক্ষণ পরে গৌতম নারায়ণ বললেন, সন্ধ্যের পরে আমরা যখন বনে যাব তখন জিন্স পরে যেও না, শাড়ি পরে যেও। আর যা যা বলেছিলাম মনে আছে তো? আচ্ছা। মৃদু হেসে ধৃতি বলল। তারপর মনে মনে বলল, জঙ্গলে তুমিই রাজা, যাই বলবে তাই শুনব। তাছাড়া তুমি যে মান দিয়েছ আমাকে সে তো সম্পূর্ণ আমারই। এ আমার অনেক প্রাপ্তির ধন। অসাধারণদের চাওয়া পাওয়ার রকমই আলাদা। যে এই মানের স্বরূপ বুঝতে না পারল সেই অভাগী, আর অমন বোকা আমি নই। এখন ঝান্টুরা খেয়ে দিয়ে চিনচিকেটের কোয়ার্টারে চলে গেছে, বাংলোর পেছনে সব দরজা লাগিয়ে দিয়ে। বাংলোটার সামনেটা রাস্তার দিকে না হয়ে পেছন দিকে রয়েছে। কেন তা ঠাহর করার চেষ্টা করেই বুঝতে পারল ধৃতি। বাংলোটার মুখ পূব দিকে। শীতকালে যখন খুব শীত পড়ে তখনকার কথা ভেবেই নিশ্চয়ই পূব মুখ করা হয়েছে বাংলোটাকে। বেশ অনেকক্ষণ পর গৌতম নারায়ণ বললেন, এবার কথা বলতে পারো। চিনচিকেটের কোয়ার্টারের পেছনে যে টাঁড়টি আছে, বেলা পড়লেই সেখান থেকে লাগাতার তিতিরের ডাক শোনা যাবে। স্থানীয় মানুষেরা ওই টাঁড়কে বলে তিতির কান্নার মাঠ। রমাপদ চৌধুরীর একটি বিখ্যাত ছোট গল্প আছে যার নাম তিতির কান্নার মাঠ। তাই? রমাপদ বাবুর ছোট গল্পের জন্যে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। টাঁড়ের পেছনে যে বন আছে সেখান থেকে এবং রাস্তার ওপার থেকেও শেষ বেলাতে ময়ূর আর জংলি মুরগিও ডাকতে থাকবে। ওই ক্যাকোফোনির মধ্যে দিনটা মরে যাবে, সূর্য বিদায় নেবে। অনেকক্ষণ লালের আভা থাকবে। একদিকে সূর্য ডুববে, অন্যদিকে চাঁদ উঠবে শাল আর সেগুন বনের মাথাতে। মহুয়ার গন্ধ, আমের মুকুলের গন্ধ আর কাঁঠালের মুচির গন্ধ ঘিরে ধরবে চম্পাচরণ বাংলোটাকে চারদিক থেকে। মহানন্দের সময় কাটাচ্ছি বটে, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাল রাত থেকে মাঝে মাঝে জেগে উঠছে। কিসের ভয়? ওই যে ভয়ের জন্যে পোটলাপুটলি নিয়ে আজ চম্পাঝরণ বস্তি থেকে চলে এলাম তোমার কাছে। কিসের ভয়? আরে ওই সে কাল রাতের আগন্তুকদের ভয়। তারা তো তোমাকে খুঁজতেই এসেছিল, আর যদি এখানে আসে? এলে আসবে। ওরা যদি শিক্ষিত হয় তাহলে তো ওরা জানবেই যে মনে মনে আমি তাদের সমর্থন করি। আমার নানা লেখাতে আমি ওদের সমর্থন করেছি। বুঝো, ওরা সবাই কি আপনার লেখা পড়েছে? হয়তো নয়, আর এটাই মুশকিল। বুঝলে, সমস্ত রাজনৈতিক দলেই বিভিন্ন ধরনের কর্মী থাকেন। সব দলই দেখা যায় যে ক্যাডারেরা বিশেষ পড়াশোনা করে না, তারা হুজুগে মেতে তাদের ক্রিয়াকাণ্ড করে। এর ফলে এদের হাতে কত নিরপরাধ মানুষের যে প্রাণ যায় সব রাজ্যেই, তা বলবার নয়। মানুষের মনে ভয় জাগিয়ে রাখাকেই যারা দলীয় নীতির পরম উৎকর্ষ বলে মনে করে তাদের নিয়েই হয় বিপদ। তার প্রধান কারণ পড়াশোনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। দল বড় হয়ে গেলে উপরের দিকের নেতাদের সঙ্গে তাদের রাজনীতির সার কথা সম্বন্ধে তাদের যোগাযোগ ও জ্ঞান কোনোটাই থাকে না। তাছাড়া নানা ব্যক্তিগত স্বার্থও কাজ করে। ধরো আমার কোনো প্রতিযোগী, কোনো ঈর্ষাকাতর মানুষ বা গোষ্ঠী আমাকে মেরে দিতে পারে। আমি যেমন বছরের মধ্যে অর্ধেক সময় নির্জন বনে বনে কাটাই, সেখানে তাদের নিয়োজিত গুন্ডারাও আমাকে খুন করতে পারে অনায়াসে। তবে তাদের বা তার নিজের হাতে রক্ত লাগে না। আগেই বলেছিলাম না, এটা সুপারির যুগ। মানুষ যতই আত্মসম্মান জ্ঞান রহিত হচ্ছে
মানুষ যতই অর্থাকাঙ্ক্ষী এবং নির্গুণ হয়েও ফলাকাঙ্ক্ষী হচ্ছে, ততই সুপারি প্রথার জয় জয়কার হচ্ছে। তাহলে কি হবে? আচ্ছা, আপনি কোনো আর্মস আনেননি আপনার সঙ্গে? চিরদিনই জঙ্গলে এলে সঙ্গে কোনো স্মল আর্মস থাকেই। এখন না হয় বুড়ো হয়েছি বলে ড্রাইভার, খিদমতগার সবাই সঙ্গে থাকে। এই সেদিন পর্যন্ত তো নিজে গাড়ি চালিয়েই আসতাম, সঙ্গে অন্য কেউই থাকতো না। তবে যেখানেই যেতাম সেখানের জঙ্গলেই চালাচামুন্ডা জুটে যেত, তারাই সব কিছু করতো। তখন অবশ্য স্মল আর্মসই নয়, সঙ্গে শটগান, রাইফেল এসবও আনতাম। তবে শিকার তো বেআইনি হয়ে গেছে 1972 থেকে। শিকার করিই না বলতে গেলে, তবে জঙ্গলের মানুষদের অনুরোধে কখনো কখনো তাদের ফসল নষ্ট করা বুনো শুয়োর বা সজারু মেরে দিতাম। কখনো বা গরু খেকো বাঘ, বিশেষ করে বর্ষার সময়, নইলে কচিত কদাচিৎ সম্বর বা নীলগাই। আসলে বেচারারা তো কোনো রকম মাংসই খেতে পায় না, ওদের কাছে ভেনিসেনের আরেক নামই শিকার। ভাতও ওরা খায় বছরে 2-1 বার, কোনো বিয়ে বা অন্য কোনো উৎসবে। তাই কাছের হাট থেকে ওদের মোটা চাল যা পাওয়া যায় এবং মহুয়া আনিয়ে দিতাম। চম্পাচরণেও দিয়েছি। অ্যানিমাল প্রোটিন বলতে শিকার করা মাংস ছাড়া আর কোনো কিছুই এরা খেতে পায় না। মারতেন কি বেআইনি ভাবে? কখনো কখনো তো বটেই। আমাদের দেশের মুশকিলটা কোথায় জানো? যাদের ভালোর জন্য গাদা গাদা আইন প্রণীত হয়, তারা মরলো কি বাঁচলো তা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, ল্যাটিন ভাষাতে একটা ম্যাক্সিম আছে, ইগনোরান্সিয়া জুরিস নন এক্সকিউসাত, মানে আইন না জানা কোনো মান্য অজুহাত নয়। এই অশিক্ষিত, অভুক্ত, নিপীড়িত মানুষদের কাছে আইন জানার কোনো অবকাশ নেই, বুঝেছ? আমি এদেরই জন্য যতটুকু আইন ভেঙেছি তাকে আমি অপরাধ মনে করিনি কখনো। তাতে আমার শাস্তি হলে হোক। তাহলে এখন তো বন্দুক রাইফেল আনেন না, ওই মাওবাদীরা আক্রমণ করলে কি হবে? কি আর হবে? আজকাল পিস্তল বা রিভলভার বা স্পোর্টিং বন্দুক রাইফেল কোনো অস্ত্রই নয়, তারা সব অটোমেটিক ওয়েপন্স নিয়ে আসে। চাইনিজ AK-47, ইসরায়েলি ইজি সাবমেশিন গান, ট্রিগার টিপে রাখলে ঝর্ণার মতো গুলি বেরোয়। আচ্ছা, এসব ওরা পায় কোথায়? কি করে জানবো? চীনও হতে পারে, পাকিস্তানও হতে পারে, পয়সা দিয়ে কিনতে পারে। এসব বেআইনি অস্ত্র বাইরে থেকে পাচার হয়ে আসে, দামও অনেক। তবে ওদের তো টাকার অভাব নেই, কারা জোগায় জানি না। ওরা নিজেরাও লুটপাট করে আনে। হিন্দি চিনি ভাই ভাই করে নেহরুর সময় থেকে চীনেরা ভণ্ডামির পরাকাষ্ঠা করে আসছে। নেহরুর পেয়ারের মানুষ কৃষ্ণ মেননের সময় ডিফেন্স ফ্যাক্টরিতে কফি পার্কোলেটার তৈরি হতো, আর হাজার হাজার ভারতীয় জওয়ান বিনা অস্ত্রে, বিনা গরম পোশাকে বরফের মধ্যে প্রাণ দিয়েছে। যশবন্ত সিংয়ের জিন্নার ওপরে লেখা বইয়ে পড়লাম যে জিন্না নাকি পাকিস্তান চা আনিনি, নেহরু আর প্যাটেল সাহেবই নাকি ভেট দিয়েছিলেন ইংরেজদের। 3 পিস স্যুট পরা নেহরু সাহেব কত তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর গদিতে বসতে পারেন, তাই তার একমাত্র মতলব ছিল। আর এখন তার পুতি রাহুল গান্ধীকেও সেই গদিতে বসানোর তোড়জোড় চলছে। প্রথমে নেহরু, তারপরে তার কন্যা, তারপরে তার নাতি, এখন তার পুতি। দেশে অন্য কোনো পরিবার ছিল না, আজও নেই। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে এ কোন নির্লজ্জতা চলেছে যুগের পর যুগ, তার বিরুদ্ধে কেউ কি মুখ খুলেছে কখনো বলো? সাংসদরা সবাই কি তাদের নিজেদের এবং পরিবারের সম্পত্তির হিসেব দিয়েছেন আজ অবধি? তাদের আয়ের সূত্র জানিয়েছেন? আরও কত প্রশ্ন আছে, তার উত্তর কে দিচ্ছে? এই দেশে আইনের প্রতি শ্রদ্ধা থাকবে কি করে বলো? আমাদের বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠের লেখক। বন্দে মাতরম গানের যিনি রচয়িতা, তিনি কমলাকান্তের দপ্তরে লিখে গেছিলেন, আইন সে তো তামাশা মাত্র, বড় লোকেরাই কেবল পয়সা খরচ করিয়া সেই তামাশা দেখিতে পারে। এই কথা আজকে 100 বছরের পরেও এই দেশে প্রযোজ্য। অথচ বঙ্কিমচন্দ্র নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এই দেশের আইনের কথা না বলাই ভালো। তুমি কিন্তু এসব বলে আমার ভয় আরো বাড়িয়ে দিলে। ভয় কি আছে? ওরা আমাকে মারলে ওদেরই ক্ষতি। তাছাড়া ওদের জন্য আমি এ পর্যন্ত যা করেছি তার জন্য ওদের উচিত আমার প্রতি কৃতজ্ঞ থাকা। নাগপুর শহরে তো মাওবাদীদের কোনো উপদ্রবের কথা শুনিনি। নাগপুর তো বিদর্ভের রাজধানী ছিল,
এখনো মহারাষ্ট্রের বিধানসভা 3 মাস নাগপুরেই বসে। ওরা বুদ্ধি রাখে বলেই নাগপুর শহরকে এড়িয়ে চলে। তুমি মহারাষ্ট্রের লাগোয়া ছত্তিশগড়ে যাও, দেখবে ওদের খুব দাপট। কাগজে নিশ্চয়ই পড়েছ, মহারাষ্ট্রের কিছু এলাকাতে যেমন গড়াচিরোলি ও আল্লাপাল্লির জঙ্গলেও এদের প্রকোপ খুব। আর ছত্তিশগড়ের দান্তেওয়াড়া নামও শুনেছ নিশ্চয়ই। রঙ্কিনী আর শঙ্কিনী নদীর সঙ্গমস্থলে দেবী দন্তেশ্বরীর মন্দির। দন্তেশ্বরী তো হিন্দুদের একটি পীঠ। মা দুর্গার দাঁত পড়েছিল নাকি ওখানে। আরও নানা জায়গা আছে ছত্তিশগড়ে, যেখানে যত দারিদ্র সেখানেই এই আন্দোলন মাটি পেয়েছে। পালামাওতেও এখনো যাওয়া হয়নি। তুমি কি কোজাগর পড়েছ? ওরা ওদের জীবন নিয়ে লেখা, তাতেও মাওবাদীদের প্রতি প্রচ্ছন্ন সমর্থন আছে। আচ্ছা, এই সমস্যার মূলটা কি? হতদরিদ্র মানুষদের খাদ্য সংস্থান করতে হবে, পরনের বস্ত্র দিতে হবে, পানীয় জল, বিজলি আলো, স্কুল এসবের বন্দোবস্ত করতে হবে। ঝাড়খণ্ডের পালামাওতে মাওবাদী আন্দোলন, যার জন্য এমন সুন্দর জায়গাতে এখন পর্যটকদের যাওয়াও বিপজ্জনক হয়ে উঠেছে, তাও আমি বলবো প্রশাসনেরই তৈরি করা। এখন জঙ্গলের মধ্যে নানা পুলিশ ক্যাম্প, পাকা বাড়ি, অগণ্য পুলিশের গাড়ি, এবং পুলিশ দিয়েও সমস্যার কোনো সুরাহা হয় না। কোয়েলের কাছে পড়ে হাজার পর্যটক এই অঞ্চলে যেতেন একসময়। একটু উষ্ণতার জন্যে পড়ে হাজার হাজার মানুষ যেতেন ম্যাকলাস্কিগঞ্জে। তারা আজকাল নিরাপদে অমন সুন্দর সব জায়গাতে যেতেই পারেন না। তোমাকে একটা ঘটনার কথা বলি। বছর 15 আগে এপ্রিলের গোড়াতে একবার পালামাওর কেঁড় বাংলোতে গিয়েছিলাম একটি উপন্যাস শেষ করার জন্যে। তখন মাওবাদী আন্দোলন সেখানে শিকড় পেয়ে গেছে। তো ওই বাংলোতে জেনারেটরও ছিল, কিন্তু সে বছর গরমের গোড়াতেই এমন গরম পড়ে গেছিল যে জঙ্গলি জানোয়ারও ভীষণ জল কষ্টে পড়েছিল। পালামাও এমনিতে খুব রুক্ষ জায়গা। রোজ সকালে বন বিভাগের লোকেরা ট্রাক নিয়ে জেনারেটরকে ট্রাকে উঠিয়ে জঙ্গলের মধ্যে ছোট নদীর কাছে নিয়ে গিয়ে জেনারেটরে সেই পাম্প চালিয়ে জঙ্গলের মধ্যে জল ফেলতো কোনো ডোবা মতো জায়গাতে। সেখানে একটু জল জমলে বনের প্রাণীরা ভয় ভুলে প্রাণের তাগিদে এসে লোকজনের সামনে জল খেত। তাদের কাজ হয়ে গেলে জেনারেটরটিকে বাংলোতে ফিরিয়ে এনে চালু করে দিত। তাই এই ধস্তাধস্তিতে 3 দিনের মধ্যেই জেনারেটর খারাপ হয়ে গেল। ফলে সূর্য ওঠার আগে উঠতাম এবং বাইরের বারান্দাতে চেয়ার টেবিল লাগিয়ে লিখতে বসতাম। চৌকিদারের বউ রুটি আর তরকারি করে দিত, আর অপেয় চায়। তাই খেয়ে দুপুর 1টা অবধি লিখতাম। তারপরে আবার ডাল ভাত খেয়ে ঘন্টা 2 বিশ্রাম। যতক্ষণ দিনের আলো থাকে লিখতাম। আলো মরে গেলে চানঘরে গিয়ে বাথটবে জমিয়ে রাখা ঠান্ডা জলে চান করতাম। তারপর চৌকিদারকে দিয়ে 1 বোতল মহুয়া আনিয়ে ইজি চেয়ারে শুয়ে বারান্দার থামে 2 পা তুলে দিয়ে আস্তে আস্তে মহুয়া খেতাম। প্রথম যৌবন থেকে স্কচ খাওয়া অভ্যেস, বুঝলে। মহুয়া টৌয়া তো আমাদের চলতো না। কষ্টে সৃষ্টে 8 বোতল খেয়ে চৌকিদার রামলগনকে দিয়ে দিতাম। রামলগন উদয়াস্ত মহুয়া খেয়েই থাকতো। তার চেহারাটাও ছিল আফ্রিকানদের মতো, বিশেষ করে টর্সো। তারপরে রাত 8টা অবধি ওর সঙ্গে নানা গল্প করতাম। বাংলোর ডান দিকে জঙ্গলের মধ্যে বহু দূরে একটি ওই মার্কারি খেপবার ল্যাম্প জ্বলতো। বন জঙ্গল পেরিয়ে বহু দূর থেকে সেই আলোর আভাস এসে পৌঁছতো কেঁড় বাংলোর বারান্দায়। প্রতিদিন সন্ধেবেলা আমি চান করে ওঠার পর, তখনও আলোর আভাস থাকতো বাইরে, শুনতাম এক দল ছেলে হাতে তালি দিয়ে দিয়ে সম্মেলক গান গাইছে। প্রত্যেকের গলাতে সুর ছিল, এবং সেই গান প্রভূত মহড়া দেওয়া বলেই মনে হতো। রামলগনকে জিজ্ঞেস করলেও বলতো ওরা নাকি মাওবাদী। ওরা গ্রামের অদূরে জঙ্গলের মধ্যে থেকে সে গান গাইতো। দূর থেকে গানের ভাষা বুঝতাম না, কাছ থেকে গাইলেও বুঝতাম না, কারণ সেই গান ওরা গাইতো ওরাও ভাষায়। আমি রামলগনকে জিজ্ঞেস করতাম, আমি যে এই বিজলিহীন বাংলোতে একা আছি, ওরা আমার কোনো ক্ষতি করবে না? রামলগন বলতো, না, ওরা আপনার পরিচয় জানে, আপনার কোনো ক্ষতি করবে না। 8টা বেজে গেলে আমি আবার 2টি রুটি খেয়ে শুয়ে পড়তাম, পরদিন অন্ধকার থাকতে উঠতে হবে বলে। তোমরা যে এক একটি উপন্যাস পড়ো, তা লিখতে একজন লেখকের যে কতদিনের পরিশ্রম লাগে সে সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই। তাছাড়া লেখাটা, মানে সব লেখাই আমার কাছে পুজোর মতো। তো ঘটনাটা ঘটেছিল 3-4 দিন পরে। কেঁড় থেকে ডালটনগঞ্জ খুব একটা দূর নয়। চিপাদোহর বলে একটা জায়গা আছে কেঁড়ের খুব কাছে। সেখান থেকে একটা শর্টকাট কাঁচা পথ বেরিয়ে গেছে পিচ রাস্তার দিকে।
যে রাস্তা ডাল্টনগঞ্জের দিকে গেছে। চিপাদহরে সেরাতে নাকি বন বিভাগ এবং পুলিশ সাহেবদের একটি ডিনার পার্টি ছিল। পার্টি শেষে পুলিশের ভ্যান, আর্মড পুলিশ ভর্তি এবং দুটো জিপ, একটা বন বিভাগের আর একটি পুলিশের, ডাল্টনগঞ্জের দিকে ফিরছিল। দলে দলে থাকলে তো মনোবল বাড়ে। মনোবলের প্রয়োজন ছিল, কারণ ওরা সকলেই জানতেন যে সেখানে এমসিসির ছেলেরা অত্যন্ত সক্রিয়। পথে একটি নালা ছিল, বুঝলে, তার উপর কালভার্ট। ওদের কনভয় যখন কালভার্টের ওপরে, তখন রাত 10:30 11টা হবে। কালভার্টের নিচ থেকে মাইন ফাটলো, ট্রাকটা উল্টে গেল, পুলিশের জিপও ক্ষতিগ্রস্ত হলো, 2জন পুলিশ মারাও গেছিলেন। ঘরে পাকা নেই, তাই গরাদিন মস্ত মস্ত জানলা খুলেই শুয়েছিলাম। হঠাৎ দূরে বিস্ফোরণের শব্দ কানে আসাতে ঘুম ভেঙে গেল। রামলগনও তার কোয়ার্টারে গভীর ঘুমে ছিল। পরদিন সকালে জিজ্ঞেস করবো ভেবে আমি কোলবালিশ জড়িয়ে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন ব্রেকফাস্টের সময় বিস্তারিত খবর পেলাম। ভেবে অবাক হচ্ছিলাম যে আমি অত বড় বাংলোতে বিজলিহীন অবস্থাতে শোবার ঘরে একটি ফিতে কমানো লণ্ঠন ভরসা করে ঘুমিয়ে আছি, সঙ্গে না কোনো আগ্নেয়াস্ত্র, না কোনো সঙ্গী। অথচ মাওবাদী ছেলেরা একদিনের জন্য আমাকে বিন্দুমাত্র বিরক্ত করেনি। পালামাওতে কেন এমসিসির প্রকোপ এমন তীব্র হয়েছে তা এখন তোমাকে বলতে গেলে অনেক সময় লাগবে। তবে এক কথাতে বলি, পালামাও টাইগার প্রজেক্টই এজন্য দায়ী। বিশদে কখনো বলবো তোমাকে পরে। আমরা কখন বেরোবো? আর রাতেও কি পায়ে হেঁটে যাব নাকি গাড়ি নেব? ড্রাইভার থাকলে অবশ্য প্রাইভেসি থাকবে না কিন্তু। তার জন্যে নয়, ড্রাইভারেরই বা কি দরকার? গাড়ি তো দুজনের মধ্যে যে কেউই চালিয়ে যেতে পারি, কিন্তু গাড়িতে গেলে শুক্লাপক্ষের রাতকে উপভোগ করবে কি করে? একমাত্র বিপদ হচ্ছে ভাল্লুক ভাইয়ারা। তারা অবশ্য এখন মহুয়াতলিতেই ব্যস্ত থাকবে। কটাতে বেরোবো? চাটা খেয়ে 5টার পর বেরোবো। এখানে সন্ধে নামতে নামতে 6টা বাজবে। তাছাড়া সন্ধে নামলেও অন্ধকার তো থাকবে না, চাপ তো থাকবেই। তুমি যা বলবে। সত্যি এই চম্পাঝরণ আমার জীবনে এক আশ্চর্য অভিজ্ঞতা। অথচ আশ্চর্য, আগে যে কেন বেরিয়ে পড়িনি তোমার সঙ্গে বুঝতে পারি না। বারবার এমন করে বেরোলে তোমার ডিভোর্স হয়ে যেত। লোক ভয়ের কথা বাদ দিলে ডিভোর্সে ভয় কি আছে? হলে হতো। লোক ভয় তো আমার আর একটুও নেই। তাছাড়া আমার তো ছেলে মেয়েও নেই। আমি আমার মালিক। আমার যা ভালো লাগে আমি করি, ভবিষ্যতেও করব। নিজের সর্বনাশ নিজে করবে বলে মনস্থির করলে তোমাকে কে বাঁচাবে বলো? বিকেলে ঝান্ডু ওদের ফ্রেঞ্চ টোস্ট করে দিয়েছিল চায়ের সঙ্গে। না খেলেও চলতো, অত বেলায় লাঞ্চ খেয়ে খিদেও ছিল না তেমন, তবু অভ্যেস। তাছাড়া ঝান্ডুও জোর করলো। বেরোবার আগে ঝান্ডু বলল, আপনারা ফিরবেন কটা নাগাদ স্যার? কেন রে? যখনই ফিরি না কেন, খাবো কখন তাই জিজ্ঞেস করো। হ্যাঁ তাই তো। রাত 10টার আগে খাবো না, তবে যদি খাই তো জানাবো। সব তৈরি করতে তোমার কতক্ষণ লাগবে? এই আধ ঘন্টা কানেক। তোমাকে আধ ঘন্টা আগে বলে দেবো। আচ্ছা, সঙ্গে একটু খাবার জল নিলে হতো না? আমরা তো গাড়ি নিয়েও যাচ্ছি না। ভালো বলেছ। এই যে ঝান্ডু, একটি ফ্লাস্ক ভর্তি করে জল দিয়ে দাও। ঠিক আছে স্যার। ঝান্ডু জল নিয়ে এলে ফ্লাস্কটা ওর হাত থেকে নিয়ে নিজের কাঁধে ঝোলালেন গৌতম নারায়ণ। চলো, দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক এবার। তোমার মুখে বুড়িদের মতো দুগ্গা দুগ্গা রব মানায় না। অভ্যেস। আমার মা বলতেন, কোথাও বেরোবার আগে দেওয়ালের মা দুর্গার ছবিতে প্রণাম করে যেতে বলতেন। বলতেন বাড়ি ফিরেও দুর্গা মাকে প্রণাম করবি, সেটা কৃতজ্ঞতা। মা একটা কথা বলতেন, যা আর কাউকে বলতে শুনিনি। বলতেন সকলেই মা দুর্গার কাছে কত কিছু প্রার্থনা করে, রোগের আরোগ্য, শত্রুর বিনাশ, পরীক্ষাতে ভালো ফল ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন তার সময় ভালো যায়, মান সম্মান যশ বৃদ্ধি পায়, দেহ সুস্থ থাকে, তখন কিন্তু কেউ মা দুর্গার নাম করে না, থ্যাংক ইউও বলে না। বিপদগ্রস্ত হয়ে 4 আঙুলের 4টি আংটি পড়তে দেখবি অনেককেই, কিন্তু ভালো থাকার সময় কারোকে কোনো গ্রহ ধারণ করতে দেখেছিস? কখনো দেখবি না। তাই মা বলতেন, বিপদ এবং সম্পদে যাওয়া এবং আসার সময় মনে করবে মাকে। তারপর আর কি, সেই থেকে অভ্যেস হয়ে গেছে। ভালো তো। কু অভ্যেসের চেয়ে সু অভ্যেস তো ভালোই।
আপনার মায়ের বুঝি পুজো আচ্চার বাতিক ছিল? একদম নয়। এমনকি দুর্গাপুজোতে মা অঞ্জলি পর্যন্ত দিতেন না। কিন্তু অত্যন্ত ভক্তিমতী রমণী ছিলেন, দানশীল ছিলেন। উচিত অনুচিত বোধ তার মধ্যে অত্যন্ত প্রবল ছিল। যা বিশ্বাস করতেন তা বলতে কখনো ভীত হতেন না। মায়ের এই স্পষ্ট বক্তা স্বভাবের কিছুটা হয়তো আমার মধ্যে বর্তেছে, তাই আমার শত্রু সংখ্যা অগণ্য। শত্রু সংখ্যা দিয়েই তো একজন মানুষের কৃতিত্ব ও জনপ্রিয়তার বিচার হয় আজকাল। খাঁটি মানুষের বিচারও তো তাই দিয়েই হয়। পৃথিবীটা যে 2 নম্বরই আর জালি মানুষে ভরে গেছে মশাই। ওরা বাংলোর গেট পেরিয়ে পথে পড়লেন, হাঁটতে লাগলেন। ধৃতি একটা সাদা কালো হালকা প্রিন্টের মুর্শিদাবাদ সিল্কের শাড়ি পরেছে। শিমলতলিতে পথের বাঁকটা পেরোতেই ওরা বাংলোর নজরের বাইরে চলে গেল। একটু দাঁড়াও তো ধৃতি, তোমাকে জম্পেশ করে একটা চুমু খাই। তুমি বড় সুন্দর দেখতে। ছাড় বাবা, চুমু না, যেন কুষ্টি। তোমার কাম যে কখন বিনা নোটিসে ঝর্ণার মতন উচ্চারিত হয় তা আগের মুহূর্তেও বোঝা যায় না। আমার বাবা বলতেন, সৌন্দর্য হচ্ছে ঈশ্বরের দান। তোমার যদি কোনো গুণও না থাকতো, শুধুমাত্র সৌন্দর্য দিয়েই তুমি বিশ্ব জয় করতে পারতে। বুঝেছো ধৃতি? বেশি বেশি বলো তুমি। দেখতে দেখতে সূর্য মুছে গিয়ে চাঁদ উঠল। ওরা যখন দিন পাখিদের রাজত্ব পেরিয়ে রাত পাখিদের রাজ্যে প্রবেশ করলেন, তখন চাঁদ অনেকটা উপরে উঠে এসেছে। গন্ধ জর্জর বন মর্মরের মধ্যে শুকনো পাতা মারিয়ে ধীরে ধীরে ওরা সকালবেলায় যে বড় কালো পাথরের উপরে ধৃতি বসেছিল সেখানে এসে পৌঁছলেন। চম্পাঝরণ নালাটার বালিময় বুক চাঁদের আলোতে সাদা দেখাচ্ছিল। দেখো, সাবধানে ওঠো, পড়ে যেও না যেন। পতনের আর বাকি কি রইল? আমার অধঃপতন তো সম্পূর্ণই হলো। পতন তো চিরদিন অধোলোকেই হয়। কে আর কবে ঊর্ধ্বলোকে পড়েছে বলো? তোমার কি বিবেক দংশন হচ্ছে? স্বামীর কথা মনে হচ্ছে? বলো। বিবেককে ঠিকমতো ঘুম পাড়িয়েই এসেছি। বিবেকের দাঁতকে নোড়া দিয়ে ভেঙে এসেছি। তার আর কামড়াবার শক্তি নেই। তোমার শাড়িটি এবার খুলে ফেলো। আমার কাঠবিড়ালিকে একবার দেখি, স্পর্শ করি। তারপর গৌতম নারায়ণ বড় আদরে যতনে কোমলাঙ্গী ধৃতির নরম রোমস এবং মসৃণ কাঠবিড়ালিতে পরম আদরে হাত বুলোতে লাগলেন। তুমি আর্নেস্ট হেমিংওয়ের ফর হুম দ্য বেল টোলস বইটি পড়েছ? পড়েছি। ও কথা এখন কেন? হেমিংওয়ের র্যাবিট যা, আমার কাঠবিড়ালিও তাই। দর্শন এবং স্পর্শনে যা সুখ থাকে তা কি ঘর্ষণে থাকে? তা ঠিক। অধিকাংশ পুরুষই বড় আনরোম্যান্টিক। তোমার মতো পুরুষ যদি সকলে হতো। বলে ধৃতি গৌতম নারায়ণের চড়া রোমস বুকে মুখ গুজে চুপ করে গেল। কথা না বলে দুজনেই দুজনের মধ্যে পরিপ্লুত হয়ে রইল। গৌতম নারায়ণের ডান হাতের সবকটি আঙুল ধৃতির কাঠবিড়ালির সবটুকুকে আদরে ভরিয়ে দিতে লাগল। এমন সময় বাইরের পথে একটি গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। গাড়িটা ওদের কাছে এসে দাঁড়িয়ে গেল। হেডলাইট নিভে গেল। গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। হেডলাইট নিভে যেতেই সেই শুক্লা অষ্টমীর ঘোর লাগা ছমছমে জ্যোৎস্না ভেজা রাত আবার ফিরে এলো। পথ ছেড়ে জঙ্গলের মধ্যে নদী পেরিয়ে আসার সময় গৌতম নারায়ণ একটি শাল গাছের চারার উপরে জলের ফ্লাস্কটা ঝুলিয়ে রেখে এসেছিলেন।
গাড়ির আরোহীরা সম্ভবত সেটিকে দেখতে পেয়েই গাড়ি দাঁড় করিয়েছিল। কে যেন কর্কশ গলাতে মারাঠিতে বলল, सर्व उच्चभ्रू येथे येतात, कारमधून उतरा आणि टार्चेने शोधा। মানে এরই পাশে পাশে বুর্জোয়ার বাচ্চাগুলো থাকে। গাড়ি থেকে নেমে টর্চ নিয়ে খোঁজ চারপাশে। ওরা দুজনেই মারাঠি ভাষা বুঝত, তাই কথা বুঝতে অসুবিধে হলো না কোনো। গাড়িটা ওদের কাছে থামতেই ধৃতি তাড়াতাড়ি শাড়ি পরে নিল। যতক্ষণ উত্তেজনায় ও কাঁপছিল থরথর করে, তার বদলে এখন কাঁপতে লাগলো ভয়ে। প্রাণ যাবার ভয়ের চেয়েও আরো বড় ভয়ে থাকে মেয়েদের। তুমি এখানেই থাকো, আমি দেখছি এগিয়ে গিয়ে। না না, তুমি যেও না। গৌতম নারায়ণ কোমর থেকে পিস্তলটা খুলে নিয়ে পাথরটা থেকে নেমে গাড়ির দিকে এগিয়ে গেলেন, ভয়ার্ত ধৃতিকে সেখানেই বসিয়ে রেখে। ততক্ষণে 2-3টি 5 ব্যাটারির টর্চের আলো সমস্ত জঙ্গল চিরে এদিক ওদিক করতে লাগলো। সেই তীব্র আলোর ঝলকানিতে অষ্টমীর চাঁদের আলো ম্লান হয়ে গেল। গৌতম নারায়ণ আরো কয়েক পা এগোতেই একটি আলো তার গায়ে এসে পড়ল। উনি আরেকটু এগিয়ে গিয়ে ডান হাতে কক করা পিস্তলটি ধরে মারাঠিতে বললেন, तू कोण आहेस? तुला काय हवे आहे? आम्हाला तू हवा आहेस। বলার সঙ্গে সঙ্গে এক ঝাঁক গুলি এসে তার উপর পড়ল। পিস্তল চালাবার সুযোগও তিনি পেলেন না। চম্পাঝরণ নদীর পাশেই গুলিতে ঝাঁঝরা হওয়া তার শরীর মাটিতে লুটিয়ে পড়ল। সেই মৃতদেহের ওপর আরো এক ঝাঁক গুলি এসে পড়ল। নিশ্চিত হবার জন্য যে তিনি মৃত। তারপর একজন এসে তার হাত থেকে তার পিস্তলটা ছিনিয়ে নিল। সেই কর্কশ স্বরের নেতা গৌতম নারায়ণের ড্রাইভারকে অর্ডার করল গাড়ি ঘোরাতে। তারপর বলল তাদের রেল লাইনের লেভেল ক্রসিং এ ছেড়ে দিয়ে আসতে। তারপর যেন সেই ড্রাইভার এসে তার মনিবকে তুলে নিয়ে যায়। ডাক্তার বা সার্জনের করার আর কিছুই নেই, আর এখানে ডাক্তার বা সার্জন নেইও। পাততাড়ি গুটিয়ে নাগপুরে ফিরে গিয়ে যেন তারা পুলিশে রিপোর্ট করে। একজন হঠাৎ বলে উঠল, मुलीचे काय तुला तिला जाव गायचे आहे का? ती कुठेतरी पळून गेली आहे, तिला सोडा। মানে একজন আরেকজনকে জিজ্ঞেস করলো মেয়েটির কি হবে, তাকে কি এমনি ছেড়ে রেখে যাওয়া হবে? কর্কশ গলা তার উত্তরে বলল, সে ভয় কোথায় পালিয়েছে তার কোনো ঠিক আছে, ছেড়ে দে। जर आम्ही तिला शोधू शकलो तर? जर कोणी तिला स्पर्श केला तर मी त्यांना कुत्र्याप्रमाणे मारेन। আমি काही सामान्य गुन्हेगार नाही। যখন আগের লোকটা বলল যে তাকে যদি একবার খুঁজে পাওয়া যেত, তখন কর্কশ গলা রেগে উঠে বলে উঠল, একেবারে না। কেউ যদি হাত ছোঁয়ায় তার গায়ে, তাকে আমি নিজে মারব কুকুরের মতো। আমরা কোনো সাধারণ ডাকু বদমাশ নই। গাড়ি ঘুরিয়ে ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে ধৃতি খুব আস্তে আস্তে নামল নিচে। তারপর গৌতম নারায়ণের কাছে পৌঁছে
কাঁদিনীর মতো হাউ হাউ করে কেঁদে উঠল। জঙ্গল যেন চাঁদের আলোয় স্নান করছে, চারপাশে শুধু ঝিঝির আওয়াজ, আর কোনো শব্দ, কোনো গন্ধ কোথাও নেই। শেষ হল শ্রী বুদ্ধদেব গুহর উপন্যাস চম্পা ঝরণের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। নমস্কার।